সো ওকে, গ্রেট। সো জাভাস্ক্রিপ্টে আসলে বেশ কিছু অপারেটর আছে এবং অপারেটরগুলো আমরা কার্যভেদে ইউজ করে থাকি। যেমন আমরা যখন ম্যাথ করতাম, তো ম্যাথে আমরা মানে একদম শুরু করেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে, এরপর সামনে যাওয়ার পর আমরা আরও কিছু জিনিস এনকাউন্টার করেছিলাম, লাইক লগ, এবং তারপর ত্রিগোনোমেট্রিতে আসার পর আমরা বেশ কিছু সাইনের এনকাউন্টার করলাম। তো এগুলো নিয়ে আমরা আমাদের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কাজের প্রয়োজনে আমরা সেগুলো ইউজ করতাম। তো জাভাস্ক্রিপ্টে হচ্ছে এরকম বেশ কিছু অপারেটর আছে, আমরা আজকে এগুলো দেখব। আমি স্ক্রিনটা হচ্ছে শেয়ার করছি। ওকে, আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আই গেস স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। আচ্ছা, এখানে মারিয়াম আপু বলেছিলেন যে ফার্স্ট ক্লাসটা করিনি। জি আপু, ভিডিও হচ্ছে গ্রুপে দেওয়া আছে, তো আপনি ওইখানে যে ভিডিওটা দেখে নিলেই হবে। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে ফোল্ডার মনে হয় একটা ক্রিয়েট করেছিলাম, এই যে ব্যাচ 6, এবং এখানে হচ্ছে আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে নিব। সো এটা আপনাদের আগের ক্লাসের ফাইল ছিল। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি যেটা হচ্ছে day2.js। ওকে, সো আজকে আমরা শিখব হচ্ছে অপারেটর নিয়ে। সো অপারেটরের মধ্যে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, তো সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা জাস্ট আরেকবার একটু রিভাইজ করে নিই যে অ্যারিথমেটিক অপারেটরগুলো আসলে কি ছিল। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা হচ্ছে এই যে প্লাস মাইনাস, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টেরিক্স, এরপর ডিভিশনের জন্য হচ্ছে স্ল্যাশ, এরপর হচ্ছে তারপর ভাগশেষ যেটা ছিল এটার জন্য মডিউলাস অপারেটর আমরা ইউজ করেছিলাম। তো এইগুলো দিয়ে আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন টুকটাক মনে হয় ক্লাসে দেখেছিলাম। তো আমি আবারও কিছু অপারেশন দেখাই, যারা মনে করেন আজকে যাদের ফার্স্ট ক্লাস, যারা ফার্স্ট ক্লাসটা করেননি আজকে প্রথম, তাহলে আমরা জাস্ট একটু ক্লিয়ার হয়ে যাব। তো আমরা একটা একটা করে যদি সবগুলোর যদি অপারেশনগুলো দেখি, তো আমরা এখানে যোগ বিয়োগ তো মোটামুটি সবারই, আই গেস এখানে কারো কোনো কনফিউশন নেই যে যোগ বিয়োগে কী হতে পারে। যে আমি যদি 10-এর সাথে 10 যোগ করি তাহলে অবশ্যই আমাকে 20 দেখাবে, এবং আমি যদি বিয়োগ করি তাহলে আমাকে 0 দেখাবে এখানে রেজাল্টটা। তো মাল্টিপ্লিকেশনে কি হয়, আমি যদি এখানে গুণ করতে যাই তাহলে রেজাল্ট কি হবে, 100 রিটার্ন করবে, কারণ আমার সাথে এখানে 10-এর সাথে 10 গুণ করছে। এখন আমি যদি ভাগ করি, এখানে ভাগ করলে কি হবে, ভাগফলটা কিন্তু 1 দেখাবে। আমি যদি 10কে 10 দিয়ে ভাগ করি আমি অলওয়েজ 1 রিটার্ন পাবো। কিন্তু আমি যদি এখানে মডিউলাস অপারেটর ব্যবহার করি, লাইক ভাগশেষটা জানতে চাই, তাহলে হচ্ছে এখানে কি দেখাতে পারে? দেখানো উচিত ভাইয়া। হুম, জিরো ভাগশেষ থেকে কিন্তু ভাগশেষ এক্স্যাক্টলি থাকবে না, জিরো এক্স্যাক্টলি। থাকবে। কারণ আমার হচ্ছে 10কে হচ্ছে 10 দিয়ে আমি হচ্ছে পুরাপুরি বিভাজ্য এটা। সো আমার যেহেতু কোনো ভাগশেষ আসবে না, সো 0 দেখাবে। আমরা এটা সেভ করে রান করে দেখি, এবং দেখেন এখানে 0ই দেখাচ্ছে, যেহেতু 10-এর সাথে আসলে 10কে 10 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না। সো এখানে 0 দেখিয়ে দিচ্ছে। তো এই পাঁচটা আসলে আমাদের মোটামুটি সবার ক্লিয়ার যেগুলোর কাজ কি। কিন্তু এখানে আরেকটা অপারেটর আছে যেটা আমরা গত ক্লাসে দেখিনি, সেটা হচ্ছে আসলে এক্সপোনেনশিয়াল। তো এক্সপোনেনশিয়াল আসলে জিনিসটা কি, আমরা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে এই সাইনটা ইউজ করি, তাই না? আমি যদি 10 আর 2 ইউজ করি তাহলে এটার রেজাল্ট কি আসতে পারে, লাইক এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে? 100 হবে একশো ভাইয়া। 100 হতে পারে 100। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে 100 হবে। সো এই কাজটা আমরা জি। জাভাস্ক্রিপ্টে করব কি করে, আমরা এই মাল্টিপ্লিকেশনের যে অ্যাস্টেরিক সাইনটা এটা হচ্ছে আমরা দুইবার ইউজ করব। সো এটা যদি আমরা দুইবার ইউজ করি তাহলে এটা তখন আর হচ্ছে মাল্টিপ্লিকেশন থাকবে না, এটা তখন হয়ে যাবে এক্সপোনেনশিয়াল। সো এটা আমরা সেভ করে রান করে দেখি। আচ্ছা, আমি হচ্ছে 10 দিয়েছি, যার কারণে হচ্ছে অনেক বড় একটা রেজাল্ট এসেছে। আমি হচ্ছে এখানে রান করে দেখি, তো এবার হচ্ছে আমাদের 100 রিটার্ন করলো, কারণ এটা 10 স্কোয়ার বোঝাচ্ছে, যে 10 স্কোয়ার কত, 10 স্কোয়ার হচ্ছে 100। সো
এই এক্সপোনেনশিয়ালের কাজটা আসলে আমাদের রিয়েল লাইফ প্রোগ্রামিংয়ে খুব কম লাগে। এটার কাজ বেশি লাগে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য, বা আপনার কেউ যদি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন বা বিভিন্ন হচ্ছে সাইটগুলোতে যদি প্রবলেম সলভ করেন, তখন হচ্ছে এরকম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের আপনার এনকাউন্টার হবে যেখানে আমার এই এক্সপোনেনশিয়াল সাইনটা মানে লাগতে পারে। এবং আমরা আরও দুইটা দেখেছিলাম, একটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট। সো এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে আমরা একটা কথা বলেছিলাম যে আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ কি। ইনক্রিমেন্টটা হচ্ছে যে আমার হচ্ছে এক যোগ করবে, আর ডিক্রিমেন্টটা হচ্ছে এক বিয়োগ করবে। মানে এভাবে প্লাস প্লাস এক্স প্লাস প্লাস থাকা আর এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান থাকা একই কথা। ঠিক এভাবে হচ্ছে এক্স মাইনাস মাইনাস থাকা আর হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান থাকা একই কথা, দুইটা হচ্ছে সেম জিনিস। এখন কথা হচ্ছে আরেকটা, যে এই যে আমি এখানে এক্স প্লাস প্লাস লিখলাম, এইটা আর হচ্ছে আমি যদি এখানে প্লাস প্লাস এক্স লিখি, এই দুইটার মধ্যে কি আসলে কোনো ডিফারেন্স আছে? আপনাদের কি মনে হয়, দুইটার কি আসলে সেম নাকি ডিফারেন্স আছে এখানে? আচ্ছা ভাইয়া, ডিফারেন্স আছে। আচ্ছা, আহ, যেটা আগে সেটা আগে ইনক্রিমেন্ট হয়ে তারপর হবে, যেটা হচ্ছে প্লাস প্লাসটা পরে সেটার ইনক্রিমেন্টটা পরে হবে। এক্স্যাক্টলি। সো দুইটা আমি যদি এখানে টেস্ট করে দেখি, রেজাল্ট কিন্তু আমাদের একই দেখাবে, কিন্তু আসলে দুটার কাজের মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে এই ইনক্রিমেন্টটা হচ্ছে পরে হয়। সো আমরা যখন লুপ শিখবো, আমরা লুপের মধ্যে এই ইনক্রিমেন্টগুলো অনেক বেশি ইউজ করব। সো আমাদের ইনক্রিমেন্টটা দরকার, আমাদের যে কাজটা হলো হওয়ার পরে আমি এক করে বাড়াচ্ছি। আর এখানে যেটা করছে প্লাস প্লাস এক্স, এখানে হচ্ছে আগেই বাড়িয়ে ফেলছি আমি ভ্যালুটা, এবং তারপর আমি আমার কাজটা করছি। সো এটা যদি মনে করেন আমরা যখন লুপ ক্লাস করব, এই লুপের ক্লাসের মধ্যে আমরা হচ্ছে এই জিনিসটা আবার নিয়ে আসব। সো তখন আমরা লুপের ক্লাসে এটা দেখলে তখন আমাদের এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের হচ্ছে গুড কোডিং স্টাইলে আমরা সবসময় হচ্ছে ইনক্রিমেন্টটা পরে করব, এবং এটা বেটার। সো আমরা হচ্ছে প্লাস প্লাস এক্স দিলেও খুব একটা মানে অশুদ্ধ হয়ে যাবে না সব কিছু, বাট আমরা হচ্ছে যেটা মানে একই স্টাইল ফলো করব যেটা বেটার, এবং লুপের সময় অবশ্যই আমরা হচ্ছে ইনক্রিমেন্টটা পরে করব ভ্যালু। তো লুপের ক্লাস এটা নিয়ে আর ডিটেলসে কথা বলবো, তখন আমরা জানবো। সো এই যে আমরা দেখলাম এখানে যতগুলো অপারেটরের কাজ, এগুলাকে আমরা সবই আসলে বলছি অ্যারিথমেটিক অপারেটরস। এগুলা সব কিছুই অ্যারিথমেটিক অপারেটরসের আন্ডারে। এখন শুধু অ্যারিথমেটিক অপারেশনই যে আপনারা করবেন এটা কিন্তু না, তাই না? এখানে আরও অনেক অপারেশন কিন্তু আসতে পারে। তার আগে আমি একটা কথা বলে নিই যে অপারেটর প্রেসিডেন্টস নামে একটা ব্যাপার আছে, যে অনেক সময় হয় আমরা একটা অপারেশনের জন্য যে আমরা এরকম সব মাঝে মাঝে হচ্ছে পাই যে এক্স ইন্টু ওয়াই প্লাস জি। সো এই ক্ষেত্রে আমাদের আসলে কি আসতে পারে? আমি যদি এখানে ধরে নিই যে এক্স এর ভ্যালু হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 এবং জেড এর ভ্যালু হচ্ছে 5, তো এই ক্ষেত্রে এখানের এই রেজাল্টটা কি আসতে পারে? 25। 25, ওকে। 25। অন্য কেউ? 25। কারো কি কোনো কনফিউশন আছে যেটা কেন 25 হবে, কেন এটা 70 হবে না? আপনার তো মনে হতেই পারে যে আমি যদি এক্স কে ফার্স্টে গুণ না দিই, আমি যদি ওয়াই আর জেড যোগ করে দিই, সো যোগ করে দিলে আমার এখানে 5 আর 2 যোগ করে 7 হয়ে যাবে, এবং 10 দিয়ে পরে গুণ করে 70 রেজাল্ট আসতে পারে। সো এটা আসলে আমি যদি কনসোল লক করে এটা দেখি, দেখলে আমাদের কনফিউশন ক্লিয়ার হবে। সো সেভ করলাম, এবং এগুলোর আসলে আগে var দিতে হবে। আমি হচ্ছে জাস্ট ডিক্লেয়ার করেছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে বলেছিলাম যে var দিয়ে আর কাজ করব না, আমরা হচ্ছে হ্যাঁ let দিয়ে কাজ করব, হ্যাঁ লেট দিয়ে আর হচ্ছে হ্যাঁ কনস কনস। দিয়ে। এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে আর var ইউজ করব না, var কে আমরা বিদায় জানিয়ে এসেছিলাম গত ক্লাসে। তো আমরা এখন এটার রেজাল্টটা দেখি। আচ্ছা, এখানে কি আসলো? কনসোল ইজ নট, ও আচ্ছা, আমি এখানে দেখেন কনসোল না, আমি কনসোল মানে ক্যাপসুল বানিয়ে ফেলেছি এটাকে।
যার কারণে বলছে কনসিউল নামে ও আসলে কিছু খুঁজে পাচ্ছে না। তো এই যে দেখেন রেজাল্ট কিন্তু 25 আসলো। তো এই জায়গায় আসলে যেটা হয় সেটাকে আসলে বলে যে অপারেটর প্রেসিডেন্স, মানে কোন অপারেটরটা আসলে কার উপরে প্রাধান্য পাবে। সো অল টাইম মনে রাখবেন যে মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন, এইটার হচ্ছে প্রায়োরিটিটা হচ্ছে বেশি অ্যাডিশন আর সাবট্রাকশন এটার থেকে। মানে আমার যদি এভাবে কোনো থাকে অ্যারিথমেটিক অপারেশনে, যদি আমার ভ্যারিয়েবলগুলো এভাবে সাজানো থাকে, তো অলওয়েজ হচ্ছে গুণ আর ভাগের কাজ হচ্ছে আগে হবে এবং তারপরে যে আসলে যোগ আর বিয়োগের কাজ হবে। তো এই কারণে এখানে রেজাল্টটা আসলে 25 এসছিল, 70 আসে নাই। হ্যাঁ, সরল অঙ্কের নিয়ম, এক্স্যাক্টলি। সো ওই যে আমরা ওই ছোটবেলায় যে ম্যাথগুলো করে আসছিলাম ক্লাস 5-6-এ, ওই জিনিসগুলো কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে বেশি কাজে লাগে। মানে খুব কঠিন কঠিন ম্যাথ বুঝতে হবে না আপনার, বেসিক ম্যাথ জানলেই হচ্ছে প্রোগ্রামিং চালিয়ে নিতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি এখন এখানে ব্র্যাকেট দিয়ে রাখতাম তাহলে রেজাল্টটা আসলে কি হতো। 70 হতো। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে ব্র্যাকেট দিলে আসলে আর কোনো কথা নেই। আমি যদি ব্র্যাকেট ইউজ করি, অল টাইম ব্র্যাকেটের ভিতরের অপারেশনটা আগে হবে, তারপরে আমি দেখবো যে বাইরে আসলে কি অপারেশন হচ্ছে। এখন কিন্তু আর হচ্ছে এক্স এর সাথে ওয়াই এর গুণ আগে হবে না, কারণ অলরেডি এটা ব্র্যাকেট দিয়ে আলাদা করা আছে। সো আমি যদি এটা সেভ করে রান করি, সো এখন দেখবো রেজাল্ট কিন্তু 70 আসছে। তার মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে কাজটা ছিল, এই হচ্ছে 5 আর 2 যোগ হয়ে 7 হবে, তারপর হচ্ছে এক্স এর সাথে গুণ হয়ে হচ্ছে 70 হবে। সো এইগুলো আমাদের হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসগুলোকে নিয়ে আসলে আর বেশি কিছু বলার নেই। অ্যান্ড আই গেস আপনাদেরও সবার ক্লিয়ার এটা, মানে এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই যে এখানে আসলে এটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে না। সো এটা যদি ক্লিয়ার হয় আমাদের সবার, আমরা এখন নেক্সটে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। সো অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কি? এই যে আমি গত ক্লাসে বললাম না যে আমরা আসলে এই সমানটাকে আসলে ইকুয়াল বলি না, আমরা বলি এটাকে অ্যাসাইন করা, বা আমরা কোনো কিছু অ্যাসাইন করছি। তো এই যে এটাই আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি যে এখানে লিখেছিলাম যে এক্স ইকুয়ালস টু 10, এখানে আমি 10-এর ভ্যালুটা আসলে এক্স এ অ্যাসাইন করছি। সো আমি যদি এখানে আবার লিখি যে না, এক্স এর ভ্যালু 10 না, এক্স এর ভ্যালু এখন 15, সো আমি এখন এই 15-এর ভ্যালুটা হচ্ছে এইখানে এক্স এ হচ্ছে অ্যাসাইন করছি। ও আচ্ছা, হ্যাঁ, আমি এটা ভুলে যাই, খেয়াল থাকে না আসলে। আমি যখন নিজে কোড করি এই সাইজটা ছোট করে নিই, তো পরে মনে থাকে না। আচ্ছা, আই গেস এখন সবাই দেখতে পারছেন। তো আমি যখন যেটা করছি যে এই ইকুয়াল সাইন দিয়ে, মানে সমান চিহ্ন দিয়ে, আমি এই 15-এর ভ্যালুটা হচ্ছে এক্স এ অ্যাসাইন করছি, যার কারণে আমরা এটাকে বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এখন যদি আমি চাই, ঠিক আছে, যে আমি এখন যদি চাই যে এই এক্স এর সাথে আরো 5 যোগ করতে, সো এটা আমি এভাবে করতে পারি। কিন্তু এটার একটা আরেকটা ওয়ে আছে। ওই ওয়েটা আসলে কি? ওই ওয়েটা হচ্ছে আমি এভাবেও করতে পারি এই কাজটা, এক্স প্লাস ইকুয়ালস টু 5। এখানে আসলে এটা যেই কথা, এটা আসলে সেম কথা, দুই জায়গাতেই হচ্ছে 5 যোগ করছে। কিন্তু আমি এই কাজটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে করে ফেলছি। এটার মানে আমি বলছি যে তুমি এক্স এর এক্সিস্টিং ভ্যালুর সাথেই 5 যোগ করো, 5 যোগ করে এখন আবার ওটাকে রিপ্লেস করে ফেলো। সো এখন হচ্ছে দেখি রেজাল্টটা আমরা একটু দেখি এক্স এর ভ্যালুটা এখন কত। সো আমি যদি এখন কনসোল ডট লগ দিয়ে এক্স এর ভ্যালু দেখতে চাই, আমি এখন দেখতে পারবো এক্স এর ভ্যালু হচ্ছে এই যে 20। এই 70 আসছিল আগের রেজাল্ট থেকে। সো এখন 20, কারণ হচ্ছে 15-এর সাথে এটা যোগ হচ্ছে। এবং এটা একইভাবে আপনারা বিয়োগ গুণ করতে পারবেন। যদি দেখি আমি এক্স মাইনাস ইকুয়ালস টু 5 এবং আমি রান করে দেখি কত আসে, দেখেন 10 হয়ে গেছে, ভ্যালু ছিল 15, 5 মাইনাস হয়ে 10। এবার যদি মাল্টিপ্লিকেশন করি 75। তো আমি বললাম ভাই যোগ বিয়োগ গুণ তো করলাম, ভাগ কি দোষ করছে, দেখি ভাগ করা যায় কিনা, দেখি ট্রাই করে দেখি। দেখেন হয়ে গেছে কিন্তু। So, আপনি দেখলাম যে আমরা আসলে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারতেছি, বাট আমি কখনো ভাগটা আসলে এভাবে ইউজ করি না। আমি যেটা করি অলওয়েজ, আমি সেটা হচ্ছে একটু পরে আবার আমার ওয়াইফাইতে কানেক্ট করে দেখবো যে নেট আসছে কিনা।
আচ্ছা, যাই হোক। আপনার স্ক্রিনটা মনে হয় শেয়ার করা হয়নি। হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার করা হয়নি, যে আমি এখন খেয়াল করলাম যে আমি কোড এডিটর ওপেন করে ফেলেছি বাট স্ক্রিন শেয়ার করিনি। ওকে, সো আমরা যেটা দেখছিলাম যে এখানে আমরা এখন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করছিলাম এবং বললাম যে আমরা আসলে আমাদের এই যোগ বিয়োগ গুণ ভাগের এই কাজগুলো আমরা, কারণ আমরা কি জানি প্লাস প্লাস কি করে, জাস্ট একটা করে ভ্যালু বাড়ায়। আমি যদি এক্স প্লাস প্লাস দিই জাস্ট এক করে বাড়বে, কিন্তু অলওয়েজ তো আমার এক করে বাড়াতে নাও হতে পারে, ধরলাম 5 করে বাড়াবো বা 10 করে বাড়াবো, তখন আমি কী করবো? তখন আমি জাস্ট এই জায়গায় যে আমি প্লাস ইকুয়ালস টু 5 দিতে পারি, শেষ। আমার কাজ এখানে ইজি হয়ে যাচ্ছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে এইগুলো, যেটা একটা ভ্যালু নিচ্ছে, নিয়ে হচ্ছে আবার অ্যাসাইন করছে আমি এটাতে। তো এখানের মেন কাজটাই হলো আমার এই ইকুয়াল সাইনটা। সো অ্যাসাইনমেন্ট অপারেটর যদি ক্লিয়ার হয়, এবং আসলে আমি আপনাদের এইটা করতে এখনই ফোর্স করব না, কারণ এই জিনিসটা আসলে এই শর্ট হ্যান্ড নোটেশনটা ইভেনচুয়ালি আপনাদের পরে আসবে। আপনারা যখন এইগুলোতে ফ্লেক্সিবল হয়ে যাবেন, তো আপনারা নিজেরাই আপনাদের কাজগুলোকে শর্ট করার জন্য এই শর্ট হ্যান্ড নোটেশনগুলো ইউজ করবেন, বাট এখনই এটা করার প্রয়োজন নেই, জেনে রাখলেন। যদি কোথাও আপনারা কোনো কোডের মধ্যে যদি দেখেন যেভাবে এক্স প্লাস ইকুয়ালস টু 5 লেখা, যেন একদম আকাশ থেকে না পড়েন যে এই জিনিসটা আসলে কি, এখানে আসলে কি করলো এটা। সো এটাই। এবং নেক্সটে আমরা যদি কথা বলতে চাই, প্রোগ্রামিংয়ের আসলে বড় একটা জিনিস হচ্ছে কম্পেয়ার করা। এটা কিন্তু রিয়েল লাইফের মধ্যেও আমরা সব কিছুতে লাইক কম্প্যারিজনটা খুব পছন্দ করি, এবং অলওয়েজ আমরা দুইটা জিনিসের মধ্যে ভাগ হয়ে যাই, যে হয় আমি এই দলে তুমি ওই দলে, আমার জন্য এই এই জিনিসগুলো ভালো তোমার থেকে, তোমার জন্য আমার ওই জিনিসগুলো ভালো আমার থেকে, এবং আমরা এটা নিয়ে হচ্ছে ওই চায়ের কাপে ঝড় তুলে ফেলি। তো প্রোগ্রামিংয়ে আমাদের অনেক কিছু কম্পেয়ার করতে লাগে, কম্পেয়ার না করলে আমরা আসলে স্টেটগুলো বুঝতে পারি না, যে আসলে ডিসিশন মেকিংয়ের একটা ব্যাপার আছে, ওই সময়ও কম্পেয়ার করা লাগে। গত ক্লাসে একটা প্রবলেম মনে হয় দেখিয়েছিলাম আপনাদেরকে, যে আপনাদের আসলে আমি ইফ এলসে কোনটা দেখিয়েছিলাম মনে নেই, ভুলে গেছি। আমি কি পরোটা দেখিয়েছিলাম নাকি হেঁটে যাওয়ার প্রবলেম দেখিয়েছিলাম? So, আমার আসলে ঠিক খেয়াল নেই, কারণ 3টা ব্যাচে ক্লাস নিতে হয়, তো তো দেখা যায় কি যে এক্স্যাক্টলি মনে থাকে না। তখন মনে আছে যে এই পরোটা অথবা হেঁটে যাওয়া এই দুইটা নিয়ে দেখিয়েছিলাম 2 ক্লাসে। তো যাই হোক, তো আমরাই হচ্ছে এই কম্প্যারিজন অপারেটরগুলো দিয়ে আমরা এখন ওই কম বেশি মানে রিলেশন যেগুলো ওটা কম্পেয়ার করতে পারি। তো আমি এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে আমার, এক্স ইকুয়ালস টু 15। তো আমি যদি এখানে দেখি যে আসলে এই কম্প্যারিজনগুলো আমরা কিভাবে করব। সো ভাইয়া ফন্ট সাইজটা একটু বাড়ায় দেন প্লিজ। হ্যাঁ, ফন্ট সাইজ কি আরো বাড়াবো? এখন কি ঠিক আছে? আপনি একটা কাজ করতে জি ভাই, পারেন। জি ভাই, ঠিক আছে। আপনি এখান থেকে হচ্ছে এখানে যে আপনি লেআউটটা চেঞ্জ করবেন, লেআউটটা চেঞ্জ করে জাস্ট হচ্ছে ইয়াটা দিবেন, স্পটলাইটটা দিয়ে, তারপর হচ্ছে এখান থেকে ফুল স্ক্রিন দিবেন। ফুল স্ক্রিন দিলে আপনার হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে এটা থাকবে, তখন হচ্ছে আরো ভিউটা আরো ভালো হবে। ব্যাটা কোথা থেকে দিব? এটা আপনি এই যে এই সাইডে হচ্ছে এই যে মোর অপশনসের এই 3টা, এখানে ক্লিক করে চেঞ্জ লেআউটে যাবেন, চেঞ্জ লেআউট থেকে স্পটলাইটে ক্লিক করবেন। আমার স্পটলাইট দরকার নেই, তাহলে হচ্ছে এই যে শুধু এই স্ক্রিনটাই থাকবে, তারপর এইখান থেকে আপনি হচ্ছে ফুল স্ক্রিনে যাবেন, তাহলেই হবে। ওকে, সো এখন যেটা আমরা করি, সো আমি যদি এখানে বিভিন্ন জিনিস কম্পেয়ার করি, দেখি যে আমার আউটপুটটা কি দেখায়। তো আমার এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 15। তো আমি বললাম এক্স গ্রেটার দেন 10। সো এটার আউটপুট কি দেখাতে পারে, এনি আইডিয়া? এক্স এটা তো ভাই ট্রু আসবে না ফলসও আসবে না, কিছু তো এটা একটা তো ট্রু আসবে, ফলস। ট্রু ট্রু। ট্রু আসবে, ট্রু। এক্স্যাক্টলি। কারণ আমি বলছি এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 15, এবং ও আমি এখানে সরি ভাই, ওই বলছি, হ্যাঁ উপরেরটা খেয়াল করেননি, নিচে হ্যাঁ এক্স বুঝতে প্লাস। পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। সো এই জায়গাতে এখন আমার আসবে হচ্ছে, আচ্ছা আমি এটাও কমেন্ট করে দিই, আর কনফিউশন থাকবে না, এটাও কমেন্ট করি। সেখানে এখন আমার আসবে ট্রু, কারণ আমি যদি এখন চেক করি, অবশ্যই এক্স এর ভ্যালু হচ্ছে 10-এর থেকে বড়, এবং এই কম্প্যারিজনের জন্য আমাদের অলওয়েজ বুলিয়ান একটা আউটপুট আসবে, এইদার ট্রু অর ফলস। আমরা যখন কম্প্যারিজন করছি এখানে আমরা একটা হচ্ছে মানে একটা লজিক্যাল কাজ করছি এই জায়গাটার মধ্যে, যে আমরা দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করছি। তো
তো ও তো আর বলতে পারবে না যে হ্যাঁ বড় অথবা হ্যাঁ ছোট, ও তখন বলবে, কম্পিউটার আপনাকে বলেই দুইটা ওয়েতে, এদার ট্রু অর ফলস, যে তোমার এই কম্প্যারিজনটা ঠিক আছে, এক্স এর ভ্যালু আসলে 10-এর থেকে বড়, অথবা আমি যদি বলি এক্স লেস দ্যান 10, এখন আমাকে বলবে যে না অবশ্যই না, কোনোভাবেই না, এক্স এর ভ্যালু হচ্ছে 15, 15 কখনো 10-এর থেকে ছোট হতে পারে না। এখন আমি যদি চেক করি এটা, আমাকে বলবে ফলস, যে 15 কখনোই 10-এর থেকে ছোট না। সো এটাই। আমি যদি এখন এখানে আরেকটা কাজ করি, আমি এখন বললাম যে এই যে এখানে আমি যদি বলি এখন এক্স লেস দেন 15, তাহলে কি আসবে? এক্স এর ভ্যালু তো আসলে 15, কিন্তু এক্স কে আসলে 15 থেকে কম, তাহলে কিন্তু ফলস আসবে। আবার যদি বলি এক্স গ্রেটার দেন 15, কারণ এক্স এর ভ্যালু তো আসলে 15 থেকে বেশিও না, এখনো ফলস আসবে। তা আমি যদি চেক করতে চাই যে এক্স এর ভ্যালু আসলে 15 অথবা এর থেকে বড়, অথবা এক্স এর ভ্যালু 15 অথবা এর থেকে ছোট, এইটার জন্য আমার আসলে কি করা লাগবে? এই জায়গাটায় আমি এসে এখন যেটা করব, তখন আমি এখানে একটা হচ্ছে ইকুয়াল সাইন অ্যাড করে দিব, যে এক্স, এই যে আমার হচ্ছে আসলে ফন্টটার জন্য আমি যদি এখন ইকুয়াল সাইন অ্যাড করি, এই দুটোকে একসাথে লিখি, এটা হচ্ছে আসলে এইভাবে দেখায়। তো মেনলি আপনাদের পিসিতে আসলে এভাবে দেখাবে না, আপনাদেরটা দেখাবে হচ্ছে এইভাবে, মাঝখানে স্পেস থাকবে না। সেটা মানে হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 15। এখানে কিন্তু এখন দুইটা জিনিস কাজ করছে। এটা মানে হয় এই ফন্টটা হচ্ছে মনে হয় ফিরা কোড, এই ফিরা কোড ফন্টের জন্য হচ্ছে আমার এই জন্য এভাবে দেখাচ্ছে। তো এটা যেটা হচ্ছে এখানে যেটা করে, যে দুটো জিনিস চেক করছি, এক্স এর ভ্যালু কি আসলে 15, অথবা এক্স এর ভ্যালু 15 এর থেকে বড়, মানে হয় 15 এর সমান, না হলে 15 এর থেকে বড়। আমি যদি এখন সেভ করে যদি দিই, তাহলে আমাকে এখন ট্রু বলছে, কারণ আমার এখন ভ্যালু হচ্ছে 15। আর আমি চেক করছি দুইটা জিনিস, এক্স এর ভ্যালু 15 কিনা অথবা 15 এর থেকে বড় কিনা। আমি যদি এখন ভ্যালু যদি 20 দিই, তাহলেও কিন্তু বলবে ট্রু। মানে 15 থেকে শুরু করে এরপর আমি যত যাব সবগুলোর জন্য আমার ট্রু হবে, এটা এই কম্প্যারিজনটা। কিন্তু আমি যদি এখানে 14 দিই, তখনও বলবে ফলস, তখনও বলবে যে 14 আসলে 15 এর সমান না, আবার 15 এর থেকে বড়ও না, এই জন্য ফলস দিয়ে দিচ্ছে। সো আমরা এখানে এই কাজটা আমরা এইভাবেও করতে পারি, যে আমি এখানে কি করলাম, আমি এখানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু চেক করলাম। সো আমি এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টুও চেক করতে পারি, যে হয় 15 এর থেকে ছোট অথবা 15 এর সমান। এখন যদি আমি সেভ করে রান করি, তাহলে বলবে ট্রু, কারণ এক্স এর ভ্যালু এখন 14, তো 14 হচ্ছে 15 এর থেকে ছোট, এই জন্য এটা ট্রু আসছে। সো আমরা কম্প্যারিজনের জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এরপর আমরা লেস দেন, আর হচ্ছে লেস দেন ইকুয়াল, এই চারটা জিনিস হচ্ছে আমরা চেক করি, যে হয় তুমি ওর থেকে বড়, অথবা তুমি ওর সমান অথবা বড়, তুমি ওর থেকে ছোট, তুমি ওর থেকে সমান, মানে তুমি ওর সমান অথবা ওর থেকে ছোট। এই জায়গাগুলোতে আমি দুটো জিনিস চেক করছি। এটা আমরা দেখলাম, এবং আমরা কিন্তু যখন জাস্ট ইকুয়াল সাইনটা লিখেছিলাম, আমরা কিন্তু এটাকে বলেছিলাম আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমরা কি আসলে ইকুয়ালিটি চেক করতে পারবো না? আমরা যদি চেক করতে চাই যে আসলে, যেমন আমি এখানে চেক করতে চাই যে এক্স এর ভ্যালু আসলেই 15 কিনা, আমার এখানে কন্ডিশন একটাই, যে এক্স এর ভ্যালু অনলি 15 কিনা। তো এই ইকুয়ালিটি চেক করার জন্য আমরা তাহলে জাভাস্ক্রিপ্টে কি করতে পারি, যদি আমরা শুধুমাত্র চেক করি যে এক্স এর ভ্যালু শুধু 15 কিনা, যে 15 হলেই আমাদের কন্ডিশনটা ট্রু হবে, বাকি সব কিছুর জন্য আমাদের ফলস হবে। এই জন্য আমরা যেটা করতে পারি, দুইটা ইকুয়াল দিতে পারি। সো এই ডাবল ইকুয়াল দিলে কি হয় দেখেন, এই ডাবল ইকুয়াল কিন্তু আসলে এইভাবে মাঝখানে স্পেসটা থাকবে না। এগেইন আমার ফন্টের জন্য একটু লম্বা ইকুয়াল দেখাচ্ছে। তো এখানে এই ডাবল ইকুয়াল দিয়ে আমরা ইকুয়ালিটি চেক করতে পারি, যে এক্স এর ভ্যালু যদি অনলি 15 হয়, তাহলে বলবে যে হ্যাঁ এটা ট্রু। সো আমার এক্স এর ভ্যালু হচ্ছে 14, আমি এটাকে সেভ করে রান করি, এখন বলছে ফলস। আমি যদি এখন বলি যে এক্স এর ভ্যালু হচ্ছে 14 এবং সেভ করে রান করি, তাহলে বলবে ট্রু, যে হ্যাঁ এক্স এর ভ্যালু হচ্ছে 14, তুমি যেটা বলছো সেটা সত্য, আমি মানলাম তোমার কথা,
এবং আমি রায় দিয়ে দিলাম যে এটা ট্রু। সো এখানে ইকুয়ালিটি চেক করার সময় এখানে একটা ঝামেলা হয়। আমি যদি এটাকে যদি একটা স্ট্রিং এ সেভ করি তাহলে রেজাল্ট কি আসতে পারে, ট্রু অর ফলস? আপনাদের কি মনে হয়? ফলস আসবে। ফলস আসবে না? অন্য সবাই? ট্রু আসবে, ট্রু আসবে ভাই। আচ্ছা, ফয়সাল ভাই বলছেন ট্রু আসবে, রায়হান ভাই বলছেন ফলস আসবে। সেখানে একটা ক্ল্যাশ অফ ক্ল্যান হয়ে যাচ্ছে যে একদল ট্রু আর একদল ফলস। তো কার পক্ষে ভোট বেশি? আপনাদের বাকি সবার কি মনে হয়? আপনারা কি ক্লাস দেখছেন নাকি জাস্ট ভিডিওটা চালু করে অন্য কাজ করছেন? এটা আমিও করতাম অনলাইন ক্লাস করার সময়। দেখা যেত কি যে ক্লাস চলছে, ভিডিও চলছে, আমি হয়তো মোবাইলে হয়তো একটা গেম খেলতেছি। সো মাল্টিটাস্কিং করি এবং আমরা মাল্টিটাস্কিং করার সময় চিন্তা করি যে আমি একই সাথে দুইটা কাজ করতে পারতেছি, বাট আলটিমেটলি আমাদের কোনো কাজটাই ঠিক মতো করা হয় না। সো যাই হোক, সেটা আমি এখন বললাম যে আমি আসলে এই 14টা আসলে নাম্বারে নিলাম না, আমি এটা স্ট্রিংয়ে নিলাম এবং আমি এখানে চেক করছি যে এক্স এর ভ্যালু হচ্ছে 14 কিনা, মানে এক্স ইকুয়ালস টু 14 কিনা। এখন জাভাস্ক্রিপ্ট যেটা করে, আমি যদি এটা সেভ করে রান করি, ভাইয়া কিছু বলবেন? ওকে, ভাইয়ার মনে হয় ভুলে মাইক অন হয়ে গেছে। তো যাই হোক, So আমি সেভ করে রান করি, এটা দেখেন ট্রু বলে দিছে। এই জায়গাতে জাভাস্ক্রিপ্ট কি করে, ওর ইনার মেকানিজমটা হইতাছে যে আমি এখানে স্ট্রিং পাইছি কিন্তু এখানে স্ট্রিংটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 14। সো ইকুয়ালিটি চেক করার সময় ও জাস্ট ভ্যালুটা চেক করে, ও আসলে টাইপ চেক করে না যে এটা কি নাম্বার নাকি স্ট্রিং। ও ভ্যালু দেখছে এখানে 14 দেওয়া আছে, এখানেও ভ্যালু দেখছে 14 দেওয়া আছে, ও ইকুয়াল বলে দিছে। এটা কিন্তু আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় না, মোটামুটি সবগুলোতে আপনাকে এরর দেওয়া দিবে, যে মোটামুটি সবগুলোতে এরর দিবে, কারণ দুইটা হচ্ছে আসলে দুই ডেটা টাইপ, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং। সো এখানে যেহেতু আমার হচ্ছে ইকুয়ালিটি চেকে ট্রু বলছে, তো কখনো যদি এরকম হয় যে না আমি চাই আমার এখানের ভ্যালু যেটা এটাও সমান থাকবে এবং এই ভ্যালুটা আসলে যে টাইপের মানে ডেটা টাইপ সেটা আসলে ইকুয়াল থাকতে হবে, মানে আমার জাস্ট তখন ভ্যালু ইকুয়াল হলেই হবে না, ভ্যালু ইকুয়ালের সাথে সাথে আমার টাইপ ইকুয়ালিটিও লাগবে। এইখানে আমি যেটা করতে পারি, এই জায়গাতে এসে আমি আসলে তিনটা ইকুয়াল সাইন ইউজ করতে পারি। ট্রিপল ইকুয়াল ইউজ করে আসলে আমরা মানে ভ্যালু এবং টাইপ দুইটারই ইকুয়ালিটি চেক করতে পারি। এজন্য এইটাকে আসলে স্ট্রিক্ট ইকুয়ালিটি বলে। এটার নাম হচ্ছে স্ট্রিক্ট ইকুয়ালিটি। সো এই জায়গায় আমরা এসে কি করি, আমরা এখানে এই জায়গায় যে এরকম জাস্ট ভ্যালুটা চেক করছে যে 14 কিনা, কিন্তু স্ট্রিক্ট ইকুয়ালিটিতে আমরা চেক করব যে ভ্যালু এবং ডেটা টাইপ দুটাই হচ্ছে সেম কিনা। আমি যদি এক্স ট্রিপল ইকুয়ালস টু 14 দিই এবং এটা রান করে দেখেন, ফার্স্টের জন্য আমাকে ট্রু আসলেও এই স্ট্রিক্ট ইকুয়ালিটিতে কিন্তু ফলস বলে দিচ্ছে, কারণ স্ট্রিক্ট ইকুয়ালিটি ফার্স্টেই চেক করে যেটা আসলে টাইপটা ঠিক আছে কিনা। ও দেখবে এটা টাইপ হচ্ছে নাম্বার টাইপের সাথে আমি কম্পেয়ার করছি, কিন্তু অ্যাকচুয়ালি ওর ইনার ভ্যালুটা হচ্ছে স্ট্রিং টাইপ। এই জন্য ও বলে দিয়েছে যে না ওরা আসলে ইকুয়াল না, ফলস, যদিও ওদের ভ্যালু সমান ছিল। আনকোড হচ্ছে যে আমরা আসলে আপু যখন হচ্ছে নাম্বার হিসেবে ইউজ করছি, এটা লাইক আমরা এটাকে যদি নাম্বার হিসেবে ইউজ করি তা আমাদের এখানে কোনো হচ্ছে কোটেশন মার্ক দিব না। কোটেশন মার্ক দিয়ে আমরা আসলে স্ট্রিং ইউজ করি। আমরা যদি এখানে কোটেশন মার্ক দিই এটা কিন্তু আর নাম্বার থাকবে না, স্ট্রিং হয়ে যাবে। আমি যদি এটা টাইপটা চেক করি, আমরা শিখেছিলাম কি করে টাইপ চেক করব। টাইপ অফ এক্স যদি দিই তাহলে এটা কিন্তু আর নাম্বার নেই, এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেছে। এবং আমরা এখানে আসলে কম্পেয়ার করছি একটা নাম্বারের সাথে, স্ট্রিং এর সাথে না। যে আমি যদি এখন বলতাম যে এটাও একটা স্ট্রিং, তাহলে এখানে কিন্তু ট্রু আসতো, যে আমার হচ্ছে এটা আমি কম্পেয়ার করছি একটা স্ট্রিং এর সাথে যার ভ্যালু হচ্ছে 14 এবং ও নিজেও একটা স্ট্রিং যার ভ্যালু হচ্ছে 14, এই জন্য ট্রু।
ওর ভ্যালু যদি আবার 15 দিতাম তাহলে কিন্তু ট্রু আসতো না, কারণ ওর হচ্ছে টাইপ ইকুয়াল থাকলেও ভ্যালুটা আসলে ইকুয়াল না, এই জন্য তখন ফলস এসে গেছে। তো আপনাদের কি আসলে জিনিসটা ক্লিয়ার যে আমরা আসলে এই ইকুয়ালিটি এবং হচ্ছে স্ট্রিক্ট ইকুয়ালিটি এই দুইটা আসলে এই দুইটার মধ্যে কোনটা কখন আসলে ইউজ করব? সো নর্মালি যেটা করা হয়, নর্মালি মনে করেন মোটামুটি সব ক্ষেত্রে এই ডাবল ইকুয়াল দিয়েও কাজ করা যায়, অথবা বেস্ট প্র্যাকটিস হচ্ছে ট্রিপল ইকুয়াল দিয়ে কাজ করা, যে স্ট্রিক্ট ইকুয়ালিটি। বাট মাঝে মাঝে যেটা হয়, আমরা ডমের এলিমেন্টস নিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে ডাবল ইকুয়াল নিয়ে কাজ করি, কারণ দেখা যায় কি যে ডমের এলিমেন্টসগুলো মাঝে মাঝে হচ্ছে স্ট্রিং আকারে ডেটাগুলো আসে, তো পরে হচ্ছে আমরা এটাকে চেক যদি করতে চাই তখন হচ্ছে এটাকে কনভার্সন না করে আমরা ডাইরেক্ট চেক করতে পারি ডাবল ইকুয়াল দিয়ে, জাস্ট ভ্যালুটা সমান কিনা। ধরেন যে আমি যদি এখানে যদি কিছু একটা ইনপুট দিই, এই ইনপুটটা কিন্তু আসলে একটা স্ট্রিং হিসাবে ইনপুট হচ্ছে, নাম্বার হিসাবে যাচ্ছে না। আমাদের পরে যেটা করতে হয় এটাকে নাম্বারে হচ্ছে কনভার্ট করতে হয়। তো আমরা হচ্ছে পরে যখন ডম ক্লাসে হচ্ছে ডম ম্যানিপুলেশন নিয়ে কাজ করব তখন আমরা এই জিনিসগুলো দেখবো, যেটা আসলে আমি স্ট্রিং থেকে নাম্বার কিভাবে করছি বা কিভাবে আনছি। তো এটা যাই হোক, এখন কি এইটুকু সবার ক্লিয়ার যে আমরা আসলে এখানে যেই ইকুয়ালিটি এবং স্ট্রিক্ট ইকুয়ালিটি যেটা চেক করলাম, এবং আপুর কি ক্লিয়ার যে আসলে কখন আমরা কোটেশন এবং কোটেশন ইউজ করবো আর করবো না? ওকে, গ্রেট। সো আমরা যদি এগুলো এটাও বুঝে যাই, সো আমরা এখানে দেখলাম আসলে কম্প্যারিজন অপারেটরের মধ্যে আমরা ফার্স্টে হচ্ছে ইয়ে করেছিলাম, রিলেশনাল হচ্ছে মানে রিলেশন চেক করেছিলাম যে বড় আর ছোট কিনা, আর এখানে আমরা এসে এখন ইকুয়ালিটি চেক করলাম যে এটা আসলে ইকুয়াল অথবা ইকুয়াল কিনা। সো এখানে হচ্ছে রিলেশন চেক করেছিলাম, আর এই দুই জায়গায় হচ্ছে আমরা ইকুয়ালিটি চেক করেছি। আচ্ছা, তো যাই হোক, এটার পরে আমরা যেটা করতে পারি, যে অপারেটর নিয়ে আমরা কথা বলবো এটার পরে, সেটা আসলে হচ্ছে টার্নারি অপারেটর। সো টার্নারি অপারেটরটা আসলে কি জিনিস, এটা আসলে কেমন টাইপের অপারেটর? ইটস লাইক বলতে পারেন টার্নারি আবার কেমন নারী। সো আমরা গত ক্লাসে মানে ক্লাস ওয়ানে আমরা হচ্ছে আপনাদের হচ্ছে স্ট্রিং বলছি কন্ডিশনালের একটু কাজ দেখিয়েছিলাম, ইফ এলস এর আমরা টুকরা কিছু কাজ দেখেছিলাম, একদম বেসিক যে আসলে ইফ এলসটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা কিভাবে কাজ করে। আমি যদি এখন ইফ এলসে হচ্ছে ডিপ ডাইভ দেই নাই, ইফ এলস নিয়ে হচ্ছে সামনে ডিটেলসে কথা বলবো, বাট একদম বেসিক কিছু কাজ দেখিয়েছিলাম। তো আপনাদের কি মনে আছে আসলে আমরা ইফ এলস নিয়ে কি করেছিলাম, অথবা ইফ এলস এর যে কাজটা দেখিয়েছিলাম সেটা কি মনে আছে? গত ক্লাসটা তো করিনি, ভিডিওটা এখনো দেখা হয়নি ভাই, যারা করছে আচ্ছা ওনারা আচ্ছা, বললে ভালো হয়। ওকে। আমি হচ্ছে একদম হ্যাঁ বেসিক ভাই মনে আছে। দেখিয়েছিলাম। ওকে, তো এখন এই টার্নারি অপারেটর দিয়ে আমরা আসলে এই কন্ডিশনের যে কাজটা, এটা জাস্ট একটা অপারেটর ইউজ করে করে ফেলতে পারছি। এই অপারেটরটা আসলে কি? অপারেটরটা আসলে কিছুই না, অপারেটরটা হচ্ছে এইটা যে জাস্ট এই জিনিসটাই হচ্ছে অপারেটর, টার্নারি অপারেটর। এটা দেখে আসলে মাথায় কিচ্ছু ঢুকবে না যে এটা আসলে কি করতেছে, একটা কোশ্চেন মার্ক দিয়েছেন আর একটা কোলন সাইন দিয়েছেন, এটা বলেন অপারেটর, এটা খায় না মাথায় দেয় কি কাজ করে। সো যাই হোক, এক্সপ্লেন করি। এক্সপ্লেন করার সময় একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা যখন হচ্ছে স্বপ্ন থেকে কেনাকাটা করি, স্বপ্ন হচ্ছে তাদের একটা কার্ড দেয়, হচ্ছে এই কার্ডের মধ্যে বিভিন্ন পয়েন্টস যোগ হয়, পয়েন্টস যোগ হয়ে হচ্ছে আপনার এই পয়েন্টসগুলো দিয়ে আপনি পরে অন্য কোনো আইটেম নিলে পয়েন্টস দিয়ে পে করতে পারেন বা পয়েন্টস দিয়ে ডিসকাউন্ট হয়। তো এই পয়েন্টসের ব্যাপারটা এখন খুব জনপ্রিয়। পয়েন্টস দিয়ে আমরা অনেক সাইটে হচ্ছে আসলে কোন টাইপের মেম্বার এটাও ডিফাইন করে। এখন দেখি রকমারি থেকে পারচেস করলেও হচ্ছে পয়েন্ট দেয়, যে আপনি 100 টাকায় পারচেস করলে মনে হয় 1 পয়েন্ট বা এরকম সামথিং কিছু একটা দেয়। তো এই পয়েন্ট নিয়ে আমরা যদি একটা প্রবলেম সাজাই, যে একজন কাস্টমারের যদি 100 পয়েন্টের থেকে বেশি থাকে,
তো আমরা বলতে পারি সে হচ্ছে একজন গোল্ড কাস্টমার। তো আমরা যদি দিই যে মোর দেন 100 পয়েন্টস, তাহলে হচ্ছে গোল্ড কাস্টমার। অথবা আচ্ছা, ব্রোঞ্জ একটু নিচে লাগে, সিলভার কাস্টমার দিই। লাইক আমি ওকে গোল্ড কাস্টমার বললাম আর তোমাকে ব্রোঞ্জ বললাম, এটা তো আসলে হলো না। সেখানে আমি বললাম যে একজন কাস্টমারের যদি এরকম 100 পয়েন্টের থেকে বেশি থাকে, মোর দেন 100 পয়েন্টস, তাহলে আমরা ওকে বলতে পারি গোল্ড কাস্টমার। আর যদি হচ্ছে এর বাইরে, মানে 100 পয়েন্টের কম বা 100 পয়েন্টই আছে কিন্তু 100 পয়েন্টের বেশি নেই, তাহলে আমরা বলতে পারি সিলভার কাস্টমার। সেই প্রবলেমটাকে আমরা ইফ এলস দিয়ে লিখলে আমরা কি করতাম? আমরা লিখতাম যে ইফ, এখানে একটা ভ্যারিয়েবলে হচ্ছে পয়েন্ট লিখে রাখি, ধরলাম পয়েন্টস হচ্ছে 100 বা 99 ধরলাম, সেঞ্চুরি করেনি এখনো। সো আমি এখানে যদি একটা কন্ডিশনে লিখতাম, আমি কিভাবে লিখতাম যে ইফ পয়েন্টস গ্রেটার দ্যান 100, তাহলে আমি হচ্ছে কনসোল লক করতাম এবং ওকে বলতাম যে গোল্ড কাস্টমার। অথবা এছাড়া বাকি সব সিচুয়েশনে আমি ওকে বলতাম যে তুমি হচ্ছে সিলভার কাস্টমার। এটা হচ্ছে বেসিক সিনারিও যে আমরা ইফ এলস দিয়ে করলে আসলে কি হতো। আমি যদি এখন এটা রান করে দেখি, তাহলে আমাকে বলবে সিলভার কাস্টমার। আচ্ছা, আগের এই দুটো এগুলো আমি কমেন্ট করে দিই, কারণ আমি বলেছি 100 পয়েন্টের থেকে বেশি থাকলে হচ্ছে মানে গোল্ড কাস্টমার হবে, এর বাইরে হচ্ছে সিলভার কাস্টমার। আমার যদি পয়েন্ট কোনোভাবে 101 হয়ে যায়, তাহলে আমি এখন হয়ে যাব গোল্ড কাস্টমার। এটা আমরা যদি এই প্রবলেমটাকে আমরা ইফ এলস দিয়ে করি, এটা হচ্ছে একটা বেসিক সিনারিও। এই পুরো কাজটাকে জাস্ট আমরা এই যে একটু আগে দুইটা সাইন দেখলাম না, কোশ্চেন আর কোলন, এই টার্নারি অপারেটর দিয়ে করতে পারে। এবং এই অপারেটরের মজাটা আসলে এইখানে। এখন আমি যদি এখানে আরেকটা ভ্যালু নিয়ে আমি ওকে, আচ্ছা এখানে লেট দিয়ে আমি বলি যে কাস্টমার টাইপ দিয়ে আমি বললাম এখানে যে কন্ডিশনটা নিয়েছিলাম না ইফের ভিতরে, এই কন্ডিশনটাই আমরা এখানে লিখব, পয়েন্টস গ্রেটার দেন 100। কন্ডিশনটাকে আমরা চেক করছি, এখানে হচ্ছে কম্প্যারিজন অপারেটর দিয়ে আমরা চেক করছি পয়েন্টস হচ্ছে 100-এর বেশি কিনা। এবং এরপরেই হচ্ছে এই কোশ্চেন মার্কটা থাকে। মানে আমি এটাকে এভাবে চিন্তা করি যে কোশ্চেন মার্কটা আসলে এই যে এই লজিকটাকে বারবার জিজ্ঞাসা করছে, তোমার লজিকটা কি ট্রু হলো নাকি ফলস হলো, ওর উপরে ডিপেন্ড করে ও দুইটা ডিসিশন দিবে। আমরা যেখানে লিখলাম ইফের ভিতরে, আমরা এটাকে এখন বলতে পারি এখানে যে গোল্ড কাস্টমার, যে যদি আমার এই কন্ডিশনটা সত্যি হয়, ট্রু হয়, তাহলে হচ্ছে গোল্ড কাস্টমার। তো যদি ফলস হয়, আমরা একটু এই কম্প্যারিজন অপারেটরে কি দেখে আসছিলাম, কম্প্যারিজনের মধ্যে সবসময় আমাকে হয় ট্রু না হলে ফলস রিটার্ন করবে, এর বাইরে কিন্তু কিছু বলবে না, এইদার ট্রু অর ফলস। তো যদি ট্রু হয় তাহলে গোল্ড কাস্টমার, যদি ট্রু না হয় এখন আমরা এই কোলন সাইন দিয়ে হচ্ছে এই এলসেটটা লিখব সিলভার কাস্টমার। যে যদি ট্রু তাহলে গোল্ড কাস্টমার, ট্রু না হলে সিলভার কাস্টমার। আচ্ছা, আমি হচ্ছে ওয়ার্ড র্যাপটা অন করে রাখি এবং এরপরে আমরা হচ্ছে কনসোল লক করি কাস্টমার টাইপ। দেখেন আমি এখানে কি করলাম, এই যে এইখানে ইফ এলস দিয়ে আমি যে কাজটা করছিলাম, পুরো কাজটা আমি হচ্ছে জাস্ট টার্নারি অপারেটর দিয়ে এক লাইনের মধ্যে করে ফেলছি এবং করে এইটার যে রেজাল্ট, এটার যে ভ্যালু, এটা আমি আরেক জায়গায় ইনস্ট্যান্ট সেভ করে ফেলছি কাস্টমার টাইপের মধ্যে। সো আমি যদি এখন কাস্টমার টাইপকে হচ্ছে লক করি, সো আমি এখন ওর টাইপটা দেখতে পারবো যে ও আসলে কি টাইপের কাস্টমার। এখানে পয়েন্ট ছিল 101, আমি যদি সেভ করে রান করি তাহলে বলবে যে গোল্ড কাস্টমার। পয়েন্ট যদি হচ্ছে শুধু 11 থাকতো তাহলে বলা উচিত ছিল আসলে ফকিরনি কাস্টমার, কিন্তু এটা বললে কেমন দেখে জন্য সিলভার কাস্টমার। 11 পয়েন্ট মানে মাত্র কেনাকাটা শুরু করছে। তো এই যে দেখেন টার্নারি অপারেটরে আমি এখানে কি করলাম, আরেকবার আমরা যদি একটু দেখি, আমি এখানে একটা কন্ডিশন লিখলাম। ফার্স্টে আমি একটা কন্ডিশন লিখে পরে হচ্ছে কোশ্চেন মার্ক দিলাম, এই কন্ডিশনের পার্ট শেষ, এখানে এই কোশ্চেন মার্ক দিলাম।
এখন এই কোশ্চেন মার্কের পরে আমার হচ্ছে দুইটা আউটপুট আমি রাখবো। একটা আউটপুট হচ্ছে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে কি দেখাবে, সে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা দেখাবে, মানে কোলনের বামে যেটা থাকবে ট্রু হলে সেটা দেখাবে। আর যদি ট্রু না হয় তাহলে কি দেখাবে, তাহলে হচ্ছে এটা দেখাবে, মানে কোলনের ডান দিকে যে থাকবে। সো টার্নারি অপারেটরের কাজ হচ্ছে এইটাই। তা আমরা কি এটা বুঝতে পারছি নাকি অন্য আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো? ভাই আরেকটা এক্সাম্পল দিলে ওকে, আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, এখানে একটা মজার প্রবলেম নেই। সো আমরা হচ্ছে তানিয়া নামের একটা ইমাজিনারি ক্যারেক্টার হচ্ছে চিন্তা করে নিই। সো তানিয়াকে এখন দুইজন প্রপোজ করছে, রনি আর জনি। তানিয়া পড়ছে এখন বিপাকে যে রনিও প্রপোজ করছে, জনিও প্রপোজ করছে। এখন তানিয়ার রাতে ঘুম আসে না, যে কোনো একজনেরটা অ্যাকসেপ্ট করতে হবে, তো ও কার্ডটা অ্যাকসেপ্ট করবে। তো সারা রাত ধরে চিন্তা করতেছে চিন্তা করতেছে চিন্তা করতেছে, ডিসিশন নিতে পারে না। সো ও চিন্তা করলো যে আমি তো জাভাস্ক্রিপ্ট ক্র্যাশ কোর্স করছিলাম, তো ওই কোর্সে আমি টার্নারি অপারেটর নিয়ে একটু দেখছিলাম। সো আমি এখন একটা টার্নারি অপারেটর লিখে ফেলি, টার্নারি অপারেটর লিখে আমি এখন একটা রেজাল্ট বাইর করি। আমার ব্রেন যেহেতু কিছু ডিসিশন নিতে পারতেছে না, ডিসিশনটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আনি। সো টার্নারি অপারেটর লিখে বসলো যে ওর হচ্ছে প্রেমিক পুরুষটা কে হবে। এখন যেটা কন্ডিশন লাগবে তাই না, তানিয়া পড়ে গেল আরেক চিন্তায় যে কন্ডিশন আসলে কি নেওয়া যায়। সো কন্ডিশনে অনেক ভেবে ভেবে চিন্তা করলো যে আসলে জাভাস্ক্রিপ্ট পারে তারটাকে ও হ্যাঁ বলবে, বাকি জনকে না বলে দিবে। সো এখন আমরা এটা চেক করার জন্য দুইটা ভ্যারিয়েবল নিই। তো ধরি যে লেট রনি নো জেস, ধরলাম রনি জাভাস্ক্রিপ্ট পারে কিন্তু জনি আসলে জাভাস্ক্রিপ্ট পারে না। ওকে, সো এখানে দিলাম যে আচ্ছা রনি জাভাস্ক্রিপ্ট পারে কিন্তু জনি জাভাস্ক্রিপ্ট পারে না। এখন তানিয়া এখানে লিখবে যে যে জাভাস্ক্রিপ্ট পারে তার কাছেই যাব। কিন্তু এই জায়গাটা আমি আরেকটা জিনিস করছি, এখানে আমি কন্ডিশন একটু বড় করে ফেলাইছি। বাদ দিয়ে এটা রনি জনি জাভাস্ক্রিপ্ট এটা অন্য সময় ইফ এলস এর সময় দেখাবো। এখানে কন্ডিশন বড় করে ফেলছি। ধরেন আপনি হচ্ছে 10 টাকা নিয়ে হোটেলে গেছেন, পরোটার দাম 10 টাকা হইলে পরোটা খাবেন, না হইলে পাশের হোটেলে যাবেন। এই কাজটাই আমি করব। সহজ হিসাব, প্রেমের হিসাব আসলে অনেক ঝামেলা, তো ওটা বাদ দিয়ে আমরা ওইটা আসলে ওই টপিকটাই ঝামেলা করে একটা টপিক। সো ধরি টাকা আছে কত, টাকা আছে 10 টাকা। সো আচ্ছা টাকার চিন্তা করি না, পরোটার দাম নিয়ে করি যে পরোটার দাম আসলে কত। সো জানি না কত, আমার কন্ডিশনটা হচ্ছে পরোটা খাবো কিনা আমি চিন্তা করব। যে আমার কন্ডিশনটা হচ্ছে পরোটার দাম যদি 10 টাকা অথবা এর থেকে কম হয় তাহলে পরোটা খাবো, না হলে পাশের হোটেলে যাব। আমি এখানে কি করলাম, কন্ডিশনটা আমার কি যে পরোটার দাম কি বলছি 10 টাকা অথবা এর থেকে কম হলে পরোটা খাবো। সো যদি পরোটার দাম 15 টাকা হয় তাহলে পরোটা খাবো না, পাশের হোটেলেই যাব। তো যদি 10 টাকা অথবা এর থেকে কম হয় তাহলে পরোটা খাবো। সো এখানে দেখেন আমরা যদি একটু কম্প্যারিজন অপারেটরের দিকে একটু চিন্তা করি, আমরা এই দুইটা জিনিস একসাথে কম্পেয়ার করব কি করে, আমরা জেনে আসছিলাম কিন্তু কি করে করব। সো বললাম পরোটার দাম লেস দ্যান ইকুয়ালস টু 10 হলে আমরা পরোটা খাবো। সো আমাদের কন্ডিশনটা এটাই। সো আমি কন্ডিশনটা এখানে লিখলাম। কন্ডিশনটা লেখার পরে আমি এখন একটা কোশ্চেন মার্ক দিব যে আউটপুটটা আসলে কি এই কন্ডিশনের, এই কন্ডিশনের আউটপুট কি ট্রু আর ফলস, এবং এই আউটপুটের উপর ডিপেন্ড করে আমি এখন আমার রেজাল্ট জানাবো যে পরোটা খাবো
নাকি পাশের হোটেলে যাব। সো আমার কাজ কিন্তু এখানে শেষ। এখন আমি পরোটার দাম এখনো জানি না আসলে পরোটার দাম কত, এবং আমি console.log-এ আমার হচ্ছে রেজাল্টটা দেখবো যে পরোটা খাবো, যে আমি যে এখানে পরোটা খাবো কি করে লিখছি আমি, পরোটা খাবো কপি করে লিখে রাখি এখানে, ঝামেলা নেই। রেজাল্টটা আমি এখানে দেখি। ওকে, ধরলাম পরোটার দাম 7 টাকা। পরোটা কি খাবো? অবশ্যই পরোটা খাবো। পরোটা খাবো কেমনে? পরোটা খাইলাম হইতাছে আমি এখানে চেক করছি কি যে পরোটার দাম আসলে 10 টাকা অথবা এর থেকে কম কিনা। সো যদি 10 টাকা অথবা এর থেকে কম হয় তাহলে পরোটা খাবো। সো পরোটার দাম 7 টাকা, অবশ্যই পরোটা খাবো। পরোটার দাম যদি 8 টাকাও হয় তাহলেও পরোটা খাবো। যদি 10 টাকাও হয় তাহলেও পরোটা খাবো, মানে পরোটা খাওয়া কেউ আটকাইতে পারবে না। কিন্তু যদি সামহাও একটু পশ হোটেল হয়, পরোটার দাম এখানে 15 টাকা, তাহলে কি করব? না ভাই, এত পশ হোটেলে পরোটা খাওয়ার দরকার নেই, পাশের হোটেলে যাব। এখন কি ক্লিয়ার যে আমাদের এখানে টার্নারি অপারেটরটা আমি আসলে কিভাবে কাজ করতেছি? ওকে, গ্রেট। সো নেক্সট টাইম আমরা এরকম কন্ডিশনের কাজগুলা, বা অনেক সময় আমাদের এই কন্ডিশনের আউটপুটটা সরাসরি না দেখায় আমাদের একটা ভ্যারিয়েবলে লিখে রাখার প্রয়োজন পড়ে। থ্যাংক ইউ মুমিন ভাই। সো তখন আমরা আসলে এই কাজগুলাই টার্নারি অপারেটর ইউজ করে আমরা করে ফেলতে পারি একটা সিম্পল এক লাইনের কোড লিখে। সো টার্নারি অপারেটর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে আসলে অনেক বড় একটা জিনিস ক্লিয়ার করে ফেলাইছেন। আমি যখন ইফ এলস এর ক্লাস নিব তখন আপনাদের এই ইফ এলস এর কন্ডিশনটা ধরতে খুব সুবিধা হবে। ইজিলি ধাপ করে আপনারা ইফ এলস এর কন্ডিশন মাথায় চিন্তা করে ফেলতে পারবেন। এবং যখন আমরা ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কাজ করব পরবর্তীতে এই কোর্সের স্কোপের বাইরে, বাট মনে করেন জাভাস্ক্রিপ্ট শেখার পরে আপনার খুব ইচ্ছা হলো একটা ফ্রেমওয়ার্ক শেখার, যখন ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কাজ করবেন তখন এই টার্নারি অপারেটর খুব বেশি লাগবে। সো জাভাস্ক্রিপ্টটা আসলে এটা ছিল না আগে, পরে এটা মেবি হচ্ছে ES6 এর আপডেটে অ্যাড করা হয় এই টার্নারি অপারেটর। সো যাই হোক, টার্নারি অপারেটরের পর আরেকটা ভ্যাজেল্লা জিনিস আছে, ওটাকে বলে হচ্ছে লজিক্যাল অপারেটর। যে এই ভ্যাজেল্লা জিনিসটা আসলে কি? লজিক্যাল অপারেটরের যে আসলে কয়েকটা ব্যাপার আছে, আমরা যে লজিক নিয়ে কাজ করি, তো অলওয়েজ কিন্তু আমাদের একটা লজিক দিয়ে হয় না, আমাদের 2টা 3টা লজিক চেক করার প্রয়োজন থাকে। যে এটা হলেও করব, এবং মানে এটা একটা যদি একটা এক্সাম্পল দিই, লাইক বাচ্চাকালে আমরা দেখতাম না, মনে করেন যে এই বৈশাখী মেলা টেলায় গেলে দেখা যেত কি যে খেলনার দোকানের সামনে দাঁড়ায় একটা বাচ্চা কাঁদতেছেই। তো কি সমস্যা হতেছে? ওকে খেলনা কিনে দেওয়া লাগবে। ও বলতেছে যে আমাকে এখন এই প্লেনটা কিনে দাও, মানে কিনে দাও তো দাও, কান্নাকাটি থামাথামি নেই, কান্নাকাটি শুরু। তো বাপ মা তো পড়ছে খুব বিপাকে। এখন পাশ থেকে আবার ওই আইসক্রিমের গাড়িগুলা যায় না, ওই কলিং বেল বলতেছি, বেল বাজাইতে। তো আইসক্রিমের গাড়িগুলো যে যায় বেল বাজাইতে, তো এখন ও আইসক্রিমের গাড়ি দেখে ওইটাও কান্না শুরু, যে আমি আইসক্রিম খাবো। তো তখন বাপ মা চিন্তা করলো, আচ্ছা খেলনার দাম বেশি, আইসক্রিম দিয়ে চালায় দিই। সেটা আইসক্রিম দিয়ে বলো, না বাবা আইসক্রিম খাও, আইসক্রিম খেয়ে খুশি থাকো। কিন্তু না, ও আইসক্রিম হাতে নিয়েও কাঁদতেছে, ও তখন আবার এই প্লেনটা লাগবে। মানে কি একটা মুসিবত! মানে ভাবছিল আইসক্রিম দিয়ে কাজ সেরে যাবে, কিন্তু আইসক্রিম দিয়ে আসলে কাজ সারেনি, ওর এখন প্লেনটা লাগবে। তো এই যে এরকম লজিক্সের মধ্যে আমাদের কিছু ভ্যাজাইলা লজিক আছে, যে ও লাইক আমি ট্রু হইলেই হবে না, আমার সাথে যে আরেকটা লজিক আছে ওটাও ট্রু হইতে লাগবে। সো এই কাজগুলো আমরা কিভাবে করব? এই কাজগুলো আমরা করব এই যে অ্যান্ড অপারেটর। তো এটা আসলে অ্যান্ড মানে এই যে এগেইন আমার ফন্টের জন্য, সো আপনারা যদি হচ্ছে অ্যান্ড দিই, এটা হচ্ছে শিফট আর 7। তো যাই হোক, তো এখানে অ্যান্ড অপারেটর মানে এই যে লজিক্যাল অ্যান্ড বলে এটাকে আমরা বলি যে লজিক্যাল অ্যান্ড। সো লজিক্যাল অ্যান্ডের কাজ হইল যে আমার 2টা লজিকই ট্রু হইতে হবে। So, আমরা যদি এই বাচ্চার এক্সাম্পলে ফিরে আসি, আমরা যদি এবার হচ্ছে ইয়াতে ওইখানে একটা কন্ডিশনটা সাজাইতে চাই, যে টার্নারি অপারেটরটা লিখবো ওই কন্ডিশনটা কি ছিল, যে আইসক্রিম কিনা দিছে কিনা, আবার প্লেনও কিনা দিছে কিনা, দুটোই হইতে হবে।
এখন যদি আমরা এটাকে লিখে ফেলি টার্নারি অপারেটরের মধ্যে, যে ভ্যারিয়েবলের নাম ধরলাম ইসি ভ্যারিয়েবল দি, ধরলাম যে আইসক্রিম, এবং দেখেন এখানে কাহিনীটা কি, প্যাচটা কি, যে আমার হচ্ছে আইসক্রিমও কিনা দিতে হবে, খেলনাও কিনা দিতে হবে। তো লজিক্যাল অ্যান্ড যেহেতু বলছি, মাঝখানে হচ্ছে আমি হচ্ছে এই অ্যান্ড বসায় দিই, এবং এখানে রেজাল্টটা হচ্ছে ব্যাপারটা হইতেছে, এখন যদি দুইটাই কিনা দেয়, আইসক্রিমও কিনা দেয় এবং খেলনাও কিনে দেয়, তাহলে আমি খুব খুশি, এখন দুইটাই পেয়ে গেছি, মানে কেটে কেটে লাভ হয়েছে। আর যদি মনে করেন যে কোনো একটা কিনা দিছে আর একটা কিনা দেয় নাই, তাহলে হচ্ছে না, খুশি না, আরো জোরে কান্নাকাটি করব। এখন এই জিনিসটা আমরা রেজাল্টটা আসলে দেখি, এবং আমরা এখানে দেখি যে আইসক্রিম যেটা বানাইছিলাম আমরা, যে এটার ভ্যালুটা কি, একটা বুলিয়ান ভ্যালু আমরা এখানে সেভ করছি, এবং হচ্ছে খেলনার এখানে একটা বুলিয়ান ভ্যালু সেভ করছি, যে ওই যে স্টোরিটার ফার্স্টে যেটা চিন্তা করছিলাম, যে আইসক্রিমের গাড়ি গেছে, আইসক্রিম কিনে দিয়েছে, কিন্তু তখনও খেলনা কিনে দেয় নাই। সো বাচ্চা এখন কি করবে, বাচ্চা এখন কি করবে দেখি, আরও জোরে কান্না করবে, কারণ হচ্ছে খেলনা কিনে দেয় নাই, আইসক্রিম কিনে দিছে। এই কন্ডিশনটা ট্রু হয়েছে, বাট এই কন্ডিশনটা কিন্তু ট্রু হয় নাই। সো যখন এই কন্ডিশনটা ট্রু হয়েছে কিন্তু এই কন্ডিশনটা ট্রু হয় নাই, এই ওভারঅল জিনিসটা কিন্তু আসলে ফলস হয়ে গেছে তখন। এইটা হয়েছে এই লজিক্যাল এন্ডের কারণে। এবং এটা কেন হয়েছে এটা যদি একটু এক্সপ্লেন করি, এইখানে আমার অলওয়েজ হচ্ছে দুই সাইডই হচ্ছে ট্রু হইতে হবে, তাহলেই আমার রেজাল্টটা হচ্ছে ট্রু হবে। এইদার কোনো একটা সাইড যদি ট্রু হয় এবং আরেকটা সাইড যদি ফলস হয়, তাহলে হচ্ছে আমার রেজাল্ট আসবে ফলস। আর দুইটা ফলস হলে তো কথাই নাই, মানে একটা ফলস হইলে আমি মানতেছি না, রেজাল্ট ফলস বলতেছি, দুইটা ফলস হলে তো অবভিয়াসলি ফলস হবে। তো এখানে আসলে সিনারিওটা কাজ করে হচ্ছে এইভাবে, যে আমার দুইটা সাইডে ট্রু হওয়া লাগবে। সো আমি যেখানে ইকুয়ালিটি চেক করতেছি, আমার এখানে দুইটাই ইকুয়াল হইতে হবে, দুইটা ইকুয়াল হইলে আমি খুশি। তো এখন যদি অনেক কান্নাকাটির পর আমি যদি ওকে খেলনাও কিনা দিই এখন, তাহলেও কি বলবে, তাহলে বলবে যে আমি এখন খুব খুশি, আমি খেলনাও পেয়ে গেছি, আমি আইসক্রিমও পেয়ে গেছি। এখন বলেন আপনারা কি খুশি? লজিক্যাল অ্যান্ড কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ভাইয়া, ভেজাল নাই। ওকে, গ্রেট। কোনো ভেজাল নাই, জিওস। জি ভাইয়া, পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, আসলে আপনারা কেউ কোনো কথা বলার না, খুব সুন্দর ক্লাস নিতেছি, কোনো হইচই নাই। ওকে, সো এই লজিক্যাল অ্যান্ড হইলো কি, এদেরকে আমরা কি বলতাম, খুব জিদ্দি বাচ্চা বলতাম। এই জিদ্দি বাচ্চাদের হচ্ছে সব লাগবে, ওদের হচ্ছে গাড়িও লাগবে, বাড়িও লাগবে, সুন্দর গার্লফ্রেন্ডও লাগবে, আবার টাকাওয়ালা শ্বশুরও লাগবে, মানে এরকম একটা অবস্থা। তো এরা হচ্ছে লাইফে পাইলে সব পাবে, নাইলে কিছুই নিবে না, যে না হয় নিলে সব, নাহলে কিছুই না, বাদ। এখন তারপরে হচ্ছে আমার মতো কিছু গোবেচারা মানুষজন আছে, ওরা হলো একটা পাইলেই খুশি। মানে এর এই যে খেলনার জন্য কান্নাকাটি করতেছিলাম, আইসক্রিম কিনে দিছে, পরে আইসক্রিম খাইতে খাইতে হচ্ছে খেলনার কথা ভুলে যাইতে, মানে আইসক্রিম খায় হচ্ছে মনকে সান্ত্বনা দিতাম, যে অ্যাটলিস্ট আইসক্রিম কিনা দিছে। প্যারেন্টসের কাছে টাকা না থাকলে দুইটা থাপ্পড় দিয়া সোজা কইরা দিবে। তো এইটার ক্ষেত্রে এখন যেটা আসছে, এই জায়গাতে আসলে যেটা আসে, যে আমার মতো গোবেচারা বাচ্চাদের জন্য হচ্ছে লজিক্যাল অর অপারেটর। এবং এই লজিক্যাল অর অপারেটর লেখা আসলে এইভাবে, এই সাইনটা দিয়ে। আচ্ছা, এটার নাম জানো কি বলে, আমি ঠিক ভুলে গেছি। এটা আসলে ওই যে ব্যাকস্ল্যাশের উপরে শিফট দিয়া ব্যাকস্ল্যাশ চাপলে হচ্ছে এটা আসে। তো এটার কি যেন একটা নাম থাকে। আচ্ছা তকির ভাই এখনো হাসতেছেন। ওকে, সো এটার কি যেন একটা নাম। পাইপ পাইপ বলে ভাই, পাইপ। হ্যাঁ, তো ওইটাই আর কি, পাইপ। হ্যাঁ,
জি। ওকে, সো এই দুইটা পাইপ দিয়ে আমরা হচ্ছে লজিক্যাল অর অপারেটর বলতেছি। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা আমি যে অল্প পায়ে হইতেছে খুশি থাকি, একটা পায়ে খুশি থাকি। So, এই যে এই লজিক্যাল অর কি করে, এই সিনারিওটাই যদি আমি লিখি এখন, লজিক্যাল অর হচ্ছে খুব ভালো। দুটা ট্রু থাকলে তো কথাই নাই, ঈদের চাঁদ, ঠিক আছে, যে খেলনাও কিনা দিছে আবার আইসক্রিমও কিনা দিছে, ভাই আমার বাপ মা এত ভালো কেন, দুইটাই কিনা দিছে আমাকে, খুব খুশি। কিন্তু যদি এইদার আইসক্রিম কিনে দেয়, খেলনা কিনা দিল না, তাও আমি খুশি। যেখানে লজিক্যাল অ্যান্ড বলতেছিল হচ্ছে ফলস, আমার লজিক্যাল অর বলবে না, যে কোনো এক সাইড ট্রু মানে আমি খুশি, ট্রু, যে কোনো এক সাইড ট্রু হইলে এটার আউটপুটটা ট্রু হবে। কিন্তু যদি দুই সাইডই ফলস হয় তাহলে বলবে যে না ভাই, খেলনাও পাই নাই আইসক্রিমও পাই নাই, জীবন আর কি আছে, কান্নাকাটি করো। সো তখনও বলবে যে ফলস। এবং আমরা যদি এখন রিয়েল লাইফ ওই যে এই আগের এক্সাম্পলটাই, এটা এখানে কমেন্ট করে, কই কই কই, এখানে কমেন্ট করি, এবার এটা এখানে পেস্ট করি, আবার পেস্ট করি। এবার আমরা কাজ করব হচ্ছে, আচ্ছা আমার এটা লেখার দরকার ছিল না, এটা তো আগে থেকেই ছিল। আচ্ছা লিখছি, যাই হোক। এইবার এই জায়গাটা আমি লজিক্যাল অ্যান্ড না ইউজ করে লজিক্যাল অর ইউজ করব। এই লজিক্যাল অরে এখন যদি আমাকে শুধু আইসক্রিম কিনা দেয় এবং যদি খেলনা কিনে না দেয়, এটা যদি ফলস হয়, তারপর আমি স্টিল বলবো আমি খুব খুশি। দেখেন আমি খুব খুশি। একটু আগে যখন আমি বলতেছিলাম যে না আমি হচ্ছে খেলনা কিনা দিছো কিন্তু, মানে আইসক্রিম কিনা দিছো কিন্তু খেলনা কিনা দাও নাই, আমার এই লজিক্যাল এন্ডের জন্য আমি তখনও খুশি হইতে পারি নাই, আমি হচ্ছে কান্নাকাটি কন্টিনিউ করতে থাকবো, খুশি হব না। কিন্তু এই লজিক্যাল অরে এসে আমি খুশি হয়ে গেছি, আমি লাইক বলতেছি আচ্ছা ঠিক আছে, খেলনা কিনা মানে আইসক্রিম কিনা দিচ্ছে, ওকে চলবে, নো প্রবলেম, আমি খুব খুশি। এখন এটাও যদি ট্রু হতো, তাইলেও আমি খুব খুশি। কারণ দেখেন আমি তো একটা পায়ে অলরেডি খুশি হয়েই গেছি, সো দুইটা পাইলে কে না খুশি হবে? এমন কি কখনো আছে যে আপনাকে খেলনা কিনে দিছে কিন্তু আইসক্রিম কিনে দেওয়ার পর আপনি কান্নাকাটি শুরু করছেন যে আমি কেন, তুমি দুইটা কিনা দিছো, কেন এত টাকা খরচ করছো, তুমি কি দরকার ছিল আইসক্রিম কিনা দেওয়ার? এটা কখনোই আমরা কেউ বলবো না, অবভিয়াসলি বলবো যে হ্যাঁ অবশ্যই ভালো করছো আইসক্রিম কিনা দিছো। সো আমি দেখুন এক হাতে খেলনা আর এক হাতে আইসক্রিম নিয়ে আইসক্রিম খেতে খেতে খেলনা হচ্ছে দুলাইতে বাসায় যাব, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে যদি দুইটাই ফলস হয়, এটাও ফলস এবং এটাও ফলস, তখন আমার কি হবে সিনারিও দেখেন। আমার এখানে কন্ডিশনটা কি, আমার এখানে আমি ইকুয়ালিটি চেক করতেছি যে আইসক্রিম ইকুয়ালস টু ট্রু কিনা, মানে ডাবল ইকুয়াল কিন্তু এখানে, অথবা লজিক্যাল অরের মানে বাংলায় হতেছে অথবা খেলনা ইকুয়ালস টু ট্রু কিনা। So, এই জায়গায় এখন কোনোটাই ট্রু না, ভ্যালু হচ্ছে দুটাই ফলস। আইসক্রিমও কিনা দেয়নি কারণ আমার হচ্ছে একটুতে ঠান্ডা লেগে যায়, আর খেলনাও কিনা দেয় নাই, জানি না কেন কিনা দেয় নাই, যাই হোক হয়তো টাকা ছিল না। এখন আমি যদি রেজাল্ট চেক করি, আরও জোরে কান্না করব, মানে কান্নার পরিমাণ বাড়ায় দিব। সো এটা আমি কখনোই করতাম না, কজ এটা করলে আলটিমেটলি ওই যে দুই গালা দুটো থাপ্পড় খাইতে হইতো। সো আমার জন্য আসলে এই সিচুয়েশন না। বাট আলটিমেটলি আমরা দেখলাম যে যখন আমাদের দুটাই ফলস হয়ে যাইতেছে, তখন আমাদের এইটা এক্সিকিউট করতেছে। আমরা কি জানি, আমাদের হচ্ছে টার্নারি অপারেটরে যদি আউটপুটটা যদি হোল আউটপুট যদি ট্রু হয়, তাহলে হচ্ছে কোলনের বাম দিকেরটা এক্সিকিউট করবে, মানে আমি খুব খুশি। কিন্তু যদি হোল আউটপুটটা যদি আমাদের ফলস হয়, তাহলে হচ্ছে ও ডান দিকেরটা এক্সিকিউট করবে। সো এখন যদি যেহেতু এই দুটাই ফলস, এবং আমরা জানি দুইটা ফলস থাকলে আলটিমেট রেজাল্টও ফলস আসবে, সো এটার জন্য আমার এখন কিছু করার নেই, কান্নাকাটি করব। সো এখন আপনারা বলেন, আপনারা কি বসে বসে কান্নাকাটি করতেছেন, মাথার উপর দিয়ে যাইতেছে নাকি মাথার মধ্যে ঢুকছে? এই ভিডিও 3 বার দেখা কথা। ঢুকতেছে ভাইয়া, ঢুকতেছে না? আবার আরেকবার দেখলে মোটামুটি ক্লিয়ার হবে এইসব। হ্যাঁ, এটা হচ্ছে কি যে ওই যে আপনাদের প্র্যাকটিস করতে হবে, এই কোড করার কোনো বিকল্প না। এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা নিয়ে আপনি হচ্ছে আপনার মতো করে রিয়েল লাইফে একটা সিনারিও চিন্তা করে নেবেন, চিন্তা করে এখন ওই
লজিক্যাল অপারেটরগুলো ইউজ করে দেখবেন। সো আমরা হচ্ছে যখন ইফ এলস এর ক্লাসটা করব, তা আমরা হচ্ছে এই লজিক্যাল অপারেটর নিয়ে আরো হচ্ছে বেশি কাজ করব। সো এটা যদি ক্লিয়ার হয়, এখন এখানে একটা ব্যাপার আছে। গত ক্লাসে আপনাদের কিছু ভ্যালুর কথা বলছিলাম। জি আপু, আরো কয়েকবার দেখলে পার্মানেন্ট হয়ে যাবে। সো গত ক্লাসে যেটা বলছিলাম যে সাদেক ভাই, ক্লাস তো অলমোস্ট শেষ, মানে পুরো মজাটাই মিস করে ফেলাইছেন। আচ্ছা যাই হোক, ভিডিওটা দেখে নিন, তখন হয়তো অল্প অল্প একটু হাসবেন, ব্যাপার না। সো আমরা গত ক্লাসে হচ্ছে এই ন্যানের হচ্ছে এনকাউন্টার করেছিলাম, যখন আমরা একটা স্ট্রিং আর একটা নাম্বার হচ্ছে যোগ করতে গেছিলাম, না স্ট্রিং আর নাম্বার হচ্ছে বিয়োগ করতে গেছিলাম মেবি, তখন এরকম টাইপের কিছু একটা সময় হচ্ছে ন্যান এনকাউন্টার করেছিলাম। সো আই হোপ এটা আপনাদের ক্লাসেই আমরা ন্যান এনকাউন্টার করেছিলাম, এবং আমি বলেছিলাম যে আসলে ন্যান মানে হচ্ছে নট এ নাম্বার। সো নট এ নাম্বার এটা আমরা তখন এনকাউন্টার করি যখন আমরা আসলে এই স্ট্রিং আর নাম্বারের মধ্যে একটা অপারেশন চালাতে যাই, অ্যারিথমেটিক অপারেশন, যেটার আউটপুট আসলে কোনো নাম্বার না। তো তখনই আমরা হচ্ছে এই ভ্যালুটা এনকাউন্টার করি যে নট এ নাম্বার। আরও কিছু জিনিস আছে আমরা হচ্ছে এনকাউন্টার করি, সেটা হচ্ছে একটাকে আমরা বলি হচ্ছে আনডিফাইন্ড। যে আনডিফাইন্ড আসলে কি, সোজা বাংলায় বললে যেটা এখনো ডিফাইন করা হয় নাই, মানে একদম বাংলায় যে স্যার দ্বারা করছে বল আনডিফাইন্ড কি, স্যার ডিফাইন করি নাই এখনো। স্যার বললো তুই তো ঘুরায় পেশায় একই জিনিসই বললি। তো এটা আসলে আনডিফাইন মানে ডিফাইন করা হয় নাই। তো আমরা হচ্ছে var দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে আগে যেটা হতো, হোয়েস্টিং এর কথা যেটা বলেছিলাম, সো হোয়েস্টিং করলে হতো কি, var দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সেটা হচ্ছে আগে থেকেই ভ্যারিয়েবলটা হচ্ছে মেমোরিতে সেভ হয়ে যেত, কিন্তু কোনো ভ্যালু তখনও সেভ হতো না। হয়তো একটা সময় যখন ও ভ্যালু পেতো তখন ভ্যালুটা অ্যাসাইন করতো, বাট প্রাইমারি স্টেজে জাস্ট ভ্যারিয়েবলটা কপি হতো মেমোরিতে। তো ভ্যারিয়েবলটা তো কপি হলে হবে না, ওকে তো একটা কিছু একটা দিয়ে কপি করতে হবে, যেটা একটা অ্যাকচুয়ালি ভ্যালু কি। So, ওই জায়গাতে সে তখন বলা থাকতো যে আনডিফাইন্ড। এবং আমি যদি আসলে শুধু একটা ভ্যারিয়েবল লিখি, এখন var দিয়ে ধরলাম হচ্ছে এফ নেম দিয়ে একটা ভ্যারিয়েবলের নাম দিলাম। এখন আমি যদি কনসোল ডট লগ করি, যে কনসোল ডট লগ হচ্ছে এফ নেম, দেখেন এখানে এখন কি আউটপুট দিবে আমাকে। আমি যদি সেভ করে রান করি, দেখেন আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড বলছে, কারণ এটার কোনো ভ্যালু আমি এখনো লিখি নাই। সেটার কোনো ভ্যালু না লেখার কারণে ও বলেছে যে এটাকে এখনো ডিফাইন করা হয় নাই, যে এফ নেমটাকে এখনো ডিফাইন করা হয় নাই, দ্যাটস ওয়াই ইটস আনডিফাইন্ড। আমি যদি এখন একটা ভ্যালু দিতাম এবং আমি যদি রান করতাম এটাকে, তাহলে কিন্তু ওর ভ্যালুটা দেখাতো। এখন আমি এখানে var দেই নাই, var না দিয়ে আমি হচ্ছে এখানে লেট দিছি। দেখি আসলে লেট দিলে আসলে কি হয়। দেখেন সেম কাহিনী, লেট দিয়ে আমি একটা ভ্যারিয়েবল লিখছি কিন্তু ওর কোনো ভ্যালু দেই নাই, আনডিফাইন্ড, মানে আমি ওকে ডিফাইন করিনি। সোজা কথা হচ্ছে এটাই। তো আনডিফাইন্ড মানে ওই খাঁটি বাংলা এটাই, যেটা এখনো ডিফাইন করা হয় নাই, শেষ। এখন আরেকটা জিনিস আছে যে নাল। তাহলে ভাই নালটা আসলে কি? নাল মানে আমরা বুঝাইতেছি খালি অথবা এমটি। এবং নাল কিন্তু আসলে একটা ভ্যালিড ডেটা টাইপ। ভ্যালিড ডেটা টাইপ কি? আমি যদি এখানে ধরেন আমি এটা ইকুয়ালস টু নাল লিখে সেভ করি, এবং আমি যদি আবার দেখতে চাই, দেখেন কি দেখাইতেছে, ও কিন্তু নালই দেখাইতেছে। এই নালটা আসলে কখন কাজে লাগে, যখন ওই জায়গায় আসলে কিছু নাই, এটা খালি। তো ওই জায়গায় আমরা একটা নাল রাখতেছি যে নাই কিছু। তো এটা কখন হয়, ধরেন অনেক সময় আমরা ওই যে ফর্ম সাবমিশনের সময় ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, এবং মাঝখানে একটা অপশন অনেক জায়গায় থাকে অনেক জায়গায় থাকে না, মিডল নেম। তো ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে ম্যান্ডেটরি বললেও মিডল নেমটা কিন্তু বলে না যে ম্যান্ডেটরি। তো মিডল নেম যদি আপনার না থাকে, জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেমের হচ্ছে ফিল্ডে ফিল আপ করবেন, মিডল নেমটা হচ্ছে বাই ডিফল্ট খালি রেখে দিবেন।
তখন ওটা যেটা করে ডেটাবেসে যে ইনফরমেশনটা যায় ওই ইনফরমেশনটাই হচ্ছে মিডল নেমে হচ্ছে নাল যায়, যে আসলে মিডল নেমে কিছু নাই। এবং এই নাল ভ্যালুটা আসলে এই ডেটাগুলোকে যে ডেটাটা অ্যাকচুয়ালি আছে ফার্স্ট নেম বলে কিছু একটা আছে, কিন্তু আসলে ফার্স্ট নেমে কিছু নাই, নাল। তো এটার জন্য আমি পরে এটাকে আবার অ্যাসাইন করতে পারি, রিঅ্যাসাইন যদি আমার ফার্স্ট নেম নাই অন্য কারো ফার্স্ট নেম থাকতে পারে, বাট এটা কখনোই হয় না যে একজনের ফার্স্ট নেম নাই, কারণ শুধু একটা নাম থাকলে ওটাই আপনার ফার্স্ট নেম, লাইক লাস্ট নেম না থাকতে পারে সমস্যা নেই, বাট ফার্স্ট নেম নাই এটা আসলে সো বাট এটা আমরা জেনে নিলাম যে নালটা হচ্ছে একটা ভ্যালিড ডেটা টাইপ। এটা মানে মিনিং করতেছে যে কিছু নাই বা খালি অথবা এমটি, তো এটা একটা এটাতে আমি বুঝাইতেছি। এবং নালে যদি আমি একটু আসি, আচ্ছা এখানে হচ্ছে দেখাচ্ছে না, তো সমস্যা নেই, মাঝে মাঝে হচ্ছে ভিএস কোড থেকে কিছু দেখায়, তো আমরা হচ্ছে যেটা করব, আমরা নাল লিখে আমরা হচ্ছে নাল জাভাস্ক্রিপ্ট এমডিএন দেখি মজিলা আসলে কি বলছে নাল ভ্যালুটাকে নিয়ে। দেখেন, দ্য ভ্যালু নাল রিপ্রেজেন্ট দ্য ইন্টেনশনাল অ্যাবসেন্স অফ এনি অবজেক্ট ভ্যালু। এই যে এই ইন্টেনশনাল অ্যাবসেন্স, এটার মানে বুঝছেন যে আমি জানি আমি এটাকে ইচ্ছা করে খালি রাখছি, যেটা আমি এটাকে খালি রাখতেছি, এই জন্য এটা একটা ভ্যালিড ডেটা টাইপ, যে আমার এখানে কোনো ভ্যালু আমি রাখিনি। তো এটা বুঝলেই হবে। আচ্ছা, তো নাল যদি ক্লিয়ার থাকে, এবং এখানে আমরা আরেকটা আসতে পারি, অনেক সময় আপনারা দেখেন এই টাইপের কিছু, আমরা কি জানি কোটেশনের মধ্যে যা কিছু আমরা দিই সেটা হচ্ছে স্ট্রিং, তো এটা একটা কি জিনিস তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এমটি স্ট্রিং। এটা একটা স্ট্রিং কিন্তু এটা অ্যাকচুয়ালি খালি, এখানে কিছু নাই, এই জন্য এটাকে আমরা বলতেছি এমটি স্ট্রিং। তো অনেক সময় অনেক কিছুতে আপনি একটা ভ্যারিয়েবল লিখে ওখানে জাস্ট একটা এমটি স্ট্রিং হিসাবে সেভ করে দিতে পারেন, যেখানে আসলে কিছু নাই, খালি। আপনার ডেটা টাইপ ওই ভ্যালুর জন্য স্ট্রিং দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই ভ্যারিয়েবলের মধ্যে আসলে কোনো ভ্যালু নেই, একটা এমটি স্ট্রিং হচ্ছে ও ধরে রাখছে। তো এটাও গেল, আর কি আছে, আর তো কিছু নাই, মোটামুটি জিনিস বলে দিছি। তো কনফিউশন যেটা হয় যে এই আমরা বেশি এনকাউন্টার করি হচ্ছে এই ন্যান, এই আনডিফাইন্ড আর হচ্ছে এই নালের, এবং আই হোপ আপনাদের এই তিনটা জিনিস ভালো মতো আপনারা মোটামুটি বুঝছেন। হ্যাঁ এইটাই যে মানে নাল অ্যাকচুয়ালি জিরো বলা যায়, এক্স্যাক্টলি জিরো বলা যায়। এখন এই জিরো যে বলা যায় এটা নিয়ে একটু আসি। জাভাস্ক্রিপ্টটা একটা জিনিস, যে ফলসি ভ্যালুস নামে একটা জিনিস প্রায় শোনা যায়, যে ফলসি ভ্যালুস, তো এটা আসলে কি যে ফলসি ভ্যালুস? এই যে আমরা এই যে দেখলাম যে এই যে ন্যান, আনডিফাইন্ড, নাল, এমটি স্ট্রিং, এগুলো আসলে সব ফলসি ভ্যালুস। ফলসি ভ্যালুস কি, এই কোশ্চেনটা হচ্ছে ইন্টারভিউতে প্রায় আস্ক করে। মনে করেন অনেকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা খুব তুখোর পারি, কিন্তু মাঝামাঝি কিছু বেসিক জিনিস আমরা নিজেরাই ভুলে যাই। তো হঠাৎ করে যদি জিজ্ঞেস করা যায় হোয়াট ইজ ফলসি ভ্যালুস, তখন লাইক ফলসি ভ্যালুস, এত কঠিন কোশ্চেন, কখনো পড়ি নাই, কখনো জানি নাই, এটা কি জিনিস সো আসলে যা কিছু ট্রু না সেটাই তো অ্যাকচুয়ালি ফলস, ঠিক আছে? তো ফলসি ভ্যালুসটা আসলে কি? এই যে আমরা দেখলাম যে আনডিফাইন্ড, এটা অ্যাকচুয়ালি মানে ফলস রিটার্ন করবে, যেটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, এখনো ডিফাইন করা হয় নাই। এবং আরেকটা যেটা দেখলাম হচ্ছে এই যে নাল, এবং হচ্ছে আর কি দেখলাম, ন্যান, এরপর হচ্ছে ন্যানের পরে জিরো নিজেও হচ্ছে ফলসি ভ্যালুস, এবং হচ্ছে ফলস নিজেও হচ্ছে ফলসি ভ্যালুস। আর কি আছে, আর হচ্ছে ওই যে আমরা একটু আগে দেখলাম হচ্ছে এমটি স্ট্রিং। তো জাভাস্ক্রিপ্টে এই যে এখানে এই ছয়টা জিনিসকে হচ্ছে ফলসি ভ্যালুস বলা হয়। আনডিফাইন্ড, নাল, ন্যান, জিরো, ফলস এবং এমটি স্ট্রিং, এগুলোকে হচ্ছে ফলসি ভ্যালুস বলা হয়। এছাড়া বাকি যা সব কিছু আছে সব কিছু হচ্ছে ট্রুদি ভ্যালুস। এবং আমরা হচ্ছে এটা নিয়ে আরেকটু যদি ডিটেলসে যদি এমডিএন এ দেখি, যে ফলসি ভ্যালুস ইন জাভাস্ক্রিপ্ট,
সো এখানেও দেখেন যে এ ফলসি ভ্যালু ইজ এ ভ্যালু দ্যাট ইজ কনসিডার্ড ফলস when encountered in a boolean context, মানে আপনি যদি এখন এটাকে একটা ইকুয়ালিটি চেক করতে চান যে এটা অ্যাকচুয়ালি ফলস কি না, সো আপনি হচ্ছে রিটার্ন পাবেন যে এটা অ্যাকচুয়ালি ফলস। তো এখানে দেখেন লেখাই আছে যে ফলসি ভ্যালুস আসলে কি, যে ফলস, জিরো, -0, এরপর হচ্ছে এই যে কি জানি বিগ ইন্টিজার আসলে জিরো বুঝাইতেছে। তো যাই হোক, তো মোটামুটি হচ্ছে এই যে আনডিফাইন্ড, নাল, ন্যান, তো এইগুলো হচ্ছে ফলসি ভ্যালুস বলা হয় জাভাস্ক্রিপ্ট। তো মোটামুটি এই ছয়টা জিনিসই আমরা ঘুরে ফিরে আসি। এটা হচ্ছে মেইনলি হচ্ছে ডমে লাগে, এটা হচ্ছে আপাতত এখন না বুঝলেও চলবে, কোনো সমস্যা নাই, বাট এটা হচ্ছে মেইনলি আইডিয়া। এবং আপনাদের ক্লাসে যেটা পড়ে মাঝে মাঝে ওই যে যেটা বললাম, ফার্স্ট ক্লাসে যেটা বলছিলাম যে এমডিএনএসে যদি আপনি একটু চেক করেন, তাহলে হচ্ছে ওগুলোকে নিয়ে ডিটেলসে পড়লে আর একটু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। বা একটা বই আছে আসলে ফ্রিতে, বইটা হচ্ছে এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এটাই। সো আপনারা এই বইটা আসলে খুব বেশি জোস, এবং এখানে হচ্ছে এই বইটা পুরো ফ্রি দেওয়া, আপনারা হচ্ছে পুরো বইটাই হচ্ছে এই আপনাদের ব্রাউজারে পড়তে পারবেন। সো আমি লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিতেছি। আপনারা যদি হচ্ছে টপিকগুলা যদি পড়ে দেখেন যে আমরা আজকে কি করলাম, আমরা হচ্ছে অপারেটরসগুলো নিয়ে পড়লাম, যে বিভিন্ন ভ্যালু টাইপ অপারেটরগুলো নিয়ে, এবং আপনারা হচ্ছে আজকে তাহলে এখানে এসে আমি হচ্ছে রিডিং পড়ে নিলাম একটু, জাস্ট ফ্রি টাইমে বা বাসে জ্যামে আটকায় আছি, আমি এখানে এসে একটু রিডিং পড়লাম। সো একটা জিনিস যখন রিডিং পড়বেন এবং ক্লাসের ভিডিওটা দেখলেন, এটা যখন রিডিং পড়ে জেনে নেবেন, তো বইতে একটা জিনিস থাকে কি, বইতে একটা জিনিস কনটেক্সটটা খুব বড় থাকে, অনেক ডিটেলস, অনেক ছোট ছোট অনেক এক্সাম্পল দিয়া হচ্ছে বোঝানো থাকে। সেগুলো দেখে আপনি যখন এগুলো আবার ট্রাই করবেন আপনার হচ্ছে কোড এডিটরে, অথবা কোড এডিটর নাই, আপনি হচ্ছে ব্রাউজারে এসে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যে কনসোলে এখানে ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট কোড লেখা শুরু করবেন, শেষ। কারণ অফিসের পিসিতে আপনার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা নাই, নোট ইনস্টল করা নেই, গিট ইনস্টল করা নেই, কোনো প্যারা নেই, ব্রাউজারে এসে কনসোল, এখানে কোড লেখা শুরু। তো এই বইটা ভালো, এটা আপনারা রিডিং করতে পারেন, বা একটু দেখলেন একটু, বলবো না যে পৃষ্ঠা উল্টায় পাল্টায় দেখবেন, এটা যেহেতু এই পৃষ্ঠা উল্টায় পাল্টায় দেখার মতো অপশন নাই, জাস্ট এসে একটু রিডিং পড়ে নিলেন, শেষ কাহিনী। মানে এটা একটা আপনারা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন এই বইটা। সো আজকে আমরা আসলে এটা কি বাজারে কিনতে পাওয়া যায় না? হ্যাঁ, আপনি পাইতে পারেন নীলখাতা যায় যদি খুঁজেন, বলেন যে এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট। বইটা হচ্ছে লাস্ট এডিশনটা 2017-র, এরপর আর এটাকে আপডেট করা হয়নি, মানে 17-তে মোটামুটি ES6-এর ব্যাপারগুলো কভার করা হয়েছে এই বইতে। তারপর জাভাস্ক্রিপ্টের আসলে এখন পর্যন্ত মেজর কোনো আপডেট আসেনি বা চেঞ্জ আসেনি, এভরি ইয়ার কিছু ফিচার যোগ হয়, তো এই জন্য ES6 পর্যন্ত মোটামুটি আপডেটগুলো কভার করা দেখেন কেন হয়েছে। আপনি? লাইক এগুলি কি ওই যে পাবলিশ করে দেওয়া না? হ্যাঁ, বুঝিনি। এই আপডেটগুলো কিভাবে বুঝেন আপনারা? ও আপডেটগুলো এটা হচ্ছে যে ট্রেন্ড সম্পর্কে জানতে হয়, যে এখন জাভাস্ক্রিপ্ট রিসেন্ট আপডেটে যেটা আসছিল, আপনি এখন যদি লিখেন যে ES 2020 লিখে সার্চ দেন, ES 2020 লিখে সার্চ দিলে আপনি আপডেটটা এই যে পেজ দেখেন, বলাই আছে 10 নিউ ফিচার্স। তো একবার এসে ওকে। জাস্ট রিডিং করে নিলেই হয়ে যায় যে এখানে এখন কি আছে, কি কি নতুন জিনিস অ্যাড হয়েছে, আমি এখন একটু রিপোর্টগুলো দেখে নিই, যে এখানে বিগ ইন্ট অ্যাড হয়েছে, সেইগুলো রিপোর্ট জাস্ট একবার পড়লেই আপনি যখন জাভাস্ক্রিপ্ট যখন পারবেন, তখন এগুলো জাস্ট আপনার হচ্ছে রিডিং এর মতো, যে আইডিয়া নিয়ে নিলেন যে কি কি ফিচার নতুন অ্যাড হয়েছে। আর কোর জিনিস সবসময় চেঞ্জ থাকে, আপডেট মানে এটা না যে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার চেঞ্জ করে দেবে, হয়তো আরও কিছু এক্সট্রা ফিচার অ্যাড করলো। সো এটাই। সো এই জন্য ওই যে আপ টু ডেট থাকতে হয়, যে নিউজগুলো চেক করতে হয়, বিভিন্ন হচ্ছে আর্টিকেল পড়তে হয়, যেমন মিডিয়াম, হ্যাকার র্যাঙ্ক না হচ্ছে ইয়া, কি বলে ওটার নামও ভুলে গেলাম আমি, কোরাপে ফ্রি কোড ক্যাম্পে আর্টিকেলগুলো আছে, এবং আরেকটার নাম হচ্ছে ভুলে গেছে আমি, হ্যাকার র্যাঙ্ক তো হচ্ছে ইয়াতে আপনার অনলাইন জাজ। আচ্ছা যাই হোক, তো এরকম আপনারা আর্টিকেলগুলো জাস্ট, স্ট্যাক ওভারফ্লোতে ভাইয়া থাকে, জি বুঝিনি। স্ট্যাক ওভারফ্লোতে। হ্যাঁ, স্ট্যাক ওভারফ্লোতে অনেক কিছু থাকে, স্ট্যাক ওভারফ্লোতে হচ্ছে এগুলো কভার করে। স্ট্যাক ওভারফ্লোতে অ্যাকচুয়ালি হচ্ছে বস জায়গা, সেটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং না জানলে হচ্ছে স্ট্যাক ওভারফ্লো আপনাকে অনেক ওভারওয়েলম করে ফেলবে, আপনার মেমোরি ওভারফ্লো হয়ে যাবে দেখে আসলে সলিউশনগুলো। সেই জন্য একদম বিগিনারদের জন্য আমি স্ট্যাক ওভারফ্লো সাজেস্ট করি না। আপনি যখন মোটামুটি একটু আপনার ফাউন্ডেশনগুলো সলিড হবে, ক্লিয়ার হবে কনসেপ্টগুলো,
তখন আপনি স্ট্যাক ওভারফ্লোতে হচ্ছে কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে ও সলিউশনটা কি দিতে চাচ্ছে। সো এটাই স্ট্যাক ওভারফ্লো খুব জোস একটা সাইট। এটা না থাকলে মনে হয় ডেভেলপাররা হচ্ছে ওই যে ওই আপুর মতো কমপ্লেন করতো যে আমার তো কিছু মনে থাকে না, এখন আমার কি হবে। সো মনে করেন ডেভেলপারদের যেটা হয়, আমার কিছু মনে থাকলেই বা কনফিউশন ক্রিয়েট হলেই বা এরর খেলেই স্ট্যাক ওভারফ্লোতে যা হচ্ছে কোশ্চেন করা যে আচ্ছা আমার তো এখানে আটকায় গেছে, আমি এখন কি করব। এরপর হচ্ছে ওয়ার্ল্ডের সব আনাচে কানাচে সব ডেভেলপাররা ঝাঁপায় পড়বে যে তুমি এভাবে ট্রাই করো, তুমি ওইভাবে ট্রাই করো, মানে খুব জোস এই জিনিসটা। সো এটাই আজকের ক্লাসে। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? কোনো টপিক কি আবার একটু বুঝাই দিতে হবে, নাকি আপনারা হচ্ছে সব একদম মাথায় সব ঢুকছে, মানে মোটামুটি ঢুকছে? আই হোপ ভিডিওটা দেখে প্র্যাকটিস করলে ভালো মানে মতো ঢুকবে। পুরো ঢুকছে এরকম না, তবে জি ভাইয়া প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে একটা ক্লাসে অনেক সবগুলো অপারেটর আসলে কভার করার ট্রাই করছি। তো তো অনেক কিছু হয়তো আপনাদের এখন নতুন নতুন লাগতেছে, বা হচ্ছে স্পেশালি যেটা প্রবলেম হয়েছে টার্নারি অপারেটর নিয়ে একটা কনফিউশন থাকবে। এটা আপনারা যদি প্র্যাকটিস না করেন, আমি গ্যারান্টি দিলাম আপনি পরে ভুলে যাবেন, মানে আপনি টার্নারি অপারেটরের কাজ করতে পারবেন না। আপনার তখন মানে একদম ইজি জিনিসটা, কিন্তু আপনার তখন প্রবলেম হবে এটাকে এক্সিকিউট করতে যে। এবং আরেকটা জিনিসে প্রবলেম হবে, এটা হচ্ছে এই যে লজিক্যাল অপারেটরগুলোতে, এই যে অ্যান্ড, লজিক্যাল অর। আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এখানে একটা আছে লজিক্যাল নট বলে বা শুধু নট বলে। নট জিনিসটা আসলে কিভাবে হয়, নটটা আসলে হচ্ছে এইটা একটা এক্সক্লেমেটরি সাইন, এটাতে আমরা নট বুঝাই যে কোনো কিছু না। So, আমি যদি বলি যে সমান না, আমি বুঝাবো কি করে নট ইকুয়ালস টু, মানে এটা কিন্তু আমি নট এবং ইকুয়ালস এবং মাঝখানের স্পেসটা থাকবে না, এটা দিলে হচ্ছে নট ইকুয়ালস টু। তো এটাতে আমি নট ইকুয়ালস টু বুঝাই যে আসলে সমান না। তো এই নট নিয়ে অ্যাকচুয়ালি একটা মিম আপনারা প্রায় দেখতে পান, যে ও হচ্ছে ক্র্যাশ খেয়ে মেসেজ দিছে যে আই লাভ ইউ, ও রিপ্লাই দিছে যে, এবং ফার্স্টে একটা হচ্ছে এই সাইন দিয়ে দিছে। এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে আসলে মানে ইটস অ্যাকচুয়ালি নট, ইটস এ ট্র্যাপ, ইটস এ টোটাল ট্র্যাপ। এই ট্র্যাপটার মিনিংটা হলো এই নট। সে এখন থেকে যে কোনো প্রোগ্রামিং মিম আপনারা একটু একটু করে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইতেছে এই জায়গাতে। সে নটের যদি একটা এক্সাম্পল দিই, যে নটের এক্সাম্পল কি দেওয়া যায়, মাথায় এখন কিছু আসতেছে না। আচ্ছা, ধরেন যদি বৃষ্টি যদি না হয়, তাহলে আমি হচ্ছে বাইরে যাব বা অফিসে যাব। আমি একটা ভ্যালু নিই, এটা ভ্যালু নিয়ে, এবং এখানে আমি চেক করলাম যে হচ্ছে আমি যদি একটা ইফ এলস মানে ইফ লিখে ফেলি যে নট ইকুয়ালস টু ট্রু হয়, মানে এটা সোজা বাংলা যদি ফলস হয়, তা আমি একটু ওই নট অপারেটর আসলে কাজ করে কিভাবে সেটা যে দেখালাম। নট ইকুয়ালস টু ট্রু হলে আমি এখন এটা লিখবো যে সেটা যদি রান করি কি আসলো, আউটপুট তো কিছু দিল না। আউটপুট দিল না কেন? কনসোল ডট লগ অফিস জব। আচ্ছা, এটা মনে হয় এখানে ভিতরে ঢুকেই নাই এই ইফটার। দেখি একটু। আচ্ছা হ্যাঁ, এটা ঢুকবে কিভাবে? আমি তো হচ্ছে কন্ডিশনেই হচ্ছে একটু উল্টায় ফেলাইছি, যে নট ইকুয়ালস টু ট্রু দিছি, বাট আমার তো আসলে এখানে এলস কিছু নাই। সো এলস না থাকার জন্যই আসলে যায় নাই। সো আমি যদি এখানে ফলস দিতাম, তাহলে হচ্ছে এখানে আউটপুট দেখাইতো যে এক্স্যাক্টলি অফিস যাব। তো নট ইকুয়ালস টু ট্রু মানে তো অ্যাকচুয়ালি ফলস। তো নট হচ্ছে এই জন্য কিছু স্পেশাল কেসে লাগে আমাদের, কারণ বাকি কাজগুলো আসলে অন্যভাবে করা যায়। পুরো জিনিসটাই আসলে হচ্ছে যে আপনি লজিকটা কিভাবে সাজাচ্ছেন। যে আমি যদি এখানে বলি যে নট ইকুয়ালস টু ট্রু, আমি এখানে এটাও বলতে পারি যে ইকুয়ালস টু ফলস। তো দুইভাবেই হয়।
তো এই জন্য একজন এক একভাবে একটা প্রবলেম সলভ করে। হ্যাঁ, আর বৃষ্টি হলে খিচুড়ি খাবো। এক্স্যাক্টলি। সো এটাই। সো আমি এখানে আরেকটা এলস দিয়ে বলেও দিতে পারি যে খিচুড়ি খাবো। থাক, আপাতত খিচুড়ির কথা না বলি, এমনি বাইরে থেকে আসছি, পেটে অনেক ক্ষুধা আছে। তো যাই হোক, সো এটাই আর কি। তো এই নটটা হচ্ছে মাঝে মাঝে আমরা আরেকটা অপারেটরের সাথে যোগ করে এটা ইউজ করি, যে স্পেশালি হচ্ছে নট ইকুয়ালসটা সব থেকে বেশি আমাদের ইউজ করি, যে নট ইকুয়ালস, অথবা আমরা লুপের ক্ষেত্রে ইউজ করি, যে আমরা লুপের সময় দেখবো এই জিনিসটা, যে আসলে লুপে আমরা কেন নট ইউজ করি। সো এটাই। আই হোপ আপনারা মোটামুটি ক্যাচ করতে পারছেন, এবং অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে কোডগুলো নিজেরা লিখে প্র্যাকটিস করবেন, কারণ প্রতিটা ক্লাসে আমরা কিন্তু নতুন নতুন টপিক শিখতেছি এবং অ্যাকচুয়ালি খুব দ্রুত সামনে আগাইতেছি, কারণ সপ্তাহে 3টা করে ক্লাস। তো সো আপনি যদি পেজটা কন্টিনিউ করতে না পারেন, হঠাৎ করে দেখবেন যে পিছিয়ে গেছেন, ধরলেন, চিন্তা করলেন যে আচ্ছা এই ভিডিওগুলো রেখে দিই, উইকেন্ডে যে সবগুলো একসাথে দেখে প্র্যাকটিস করে নিব, বাট অ্যাকচুয়ালি হয় না, কারণ আপনিও বিজি, আপনার অনেক টাস্ক থাকে, উইকেন্ড অনেক প্ল্যান থাকে। সো ওই একবারে সব জমিয়ে দেখতে গেলে আসলে কিছুই দেখা হয় না। সো জাস্ট এই পুরো জিনিসটা আপনি যখন ভিডিও দেখবেন, একটা ট্রিক্স হচ্ছে ক্লাসে যেগুলো আসলে পড়ালাম সেগুলো আসলে রিমাইন্ড করার চেষ্টা করবেন যে আমি আসলে কী কী করাইছি, এবং তখন কোড এডিটরে নিজের থেকে কোড লেখার ট্রাই করবেন, এই জিনিসগুলো লিখে প্র্যাকটিস করবেন। যদি কোনো কিছু ভুলে যান বা আটকে যান, তখন ভিডিওটা এসে স্পেসিফিক ওই জায়গাটায় আরেকবার দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো এটা একটা নিনজা ট্রিক্স প্রোগ্রামিং শেখার। এই কারণে দেখবেন যে আপনি ভিডিও দেখে যদি প্রজেক্ট করে ফেলেন 10টা, কিন্তু এই সেম কাজে যখন আপনাকে করতে দেওয়া হবে আপনি কিন্তু আটকায় যাবেন, কারণ অ্যাকচুয়ালি কাজটা আপনি ভিডিও থেকে করছিলেন, একজনকে কোড করতে দেখতেছিলেন, এরপর আপনি নিজে কোড করতেছিলেন। থিঙ্কিংটা কিন্তু আপনার মাথা থেকে আসে নাই, যে ওই প্রজেক্টটা করতেছিল ইউটিউবে ওর মাথা থেকে আসতেছিল, যার কারণে করার সময় করছেন, বুঝছেন, সবই হয়েছে, প্রজেক্ট করা শেষ, প্রজেক্ট লাইভ, কিন্তু এখন আমি কিছু জানি না আসলে কেমনে কি করলাম। এক সপ্তাহ পরে আমি নিজেই কনফিউজ যে আমি এই প্রজেক্ট করে ফেলাইছি কেমনে কি, আমি তো নিজেই পারি না এগুলা কিছু। সো এই জিনিসটাই হয় আসলে দেখে দেখে কোড করলে। সো ওইটাই গাইস। আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কি নিয়ে কথা বলবো, আমি নিজেও কনফিউজ, দেখতে হবে কি নিয়ে কথা বলা যায়। হয়তো এই স্ট্রিং, ইফএলস এগুলো নিয়ে কথা বলবো আর ডিটেলস আর একটু। আর নেক্সট ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাস কবে? আচ্ছা দেরি আছে, শনিবারে 6 তারিখে। স্যার আপনারা এই গ্যাপে হচ্ছে ভিডিওগুলো দেখে নেবেন, আরেকবার দেখে প্র্যাকটিস করে নেবেন। আজকের ক্লাসের বাইরে আমার একটা কোশ্চেন ছিল, জি যদি তকির ভাই। পারমিশন দিতেন। হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে গত ক্লাসে আমি একটু আসলে প্র্যাকটিস করেছিলাম ডাটা টাইপ নিয়ে। জি তো ভাই। আমি আসলে ফ্লোটিং টাইপ নিয়ে আমি মানে টাইপ অফ বের করতে গিয়েছিলাম, আমাকে আনডিফাইন্ড বললো। আসলে জাভাস্ক্রিপ্টে কি ফ্লোটিং ডাটা টাইপ সাপোর্ট করে না না? ফ্লোটিং বলতে আপনার হচ্ছে ভ্যারিয়েবলটা কি আমি ছিল? হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবলটা আমি 2.5 ধরেছিলাম আর কি। 2.5 এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা টাইপ বের করতে গিয়ে দেখলাম যে আনডিফাইন্ড আসছে। দেখি আমি একটা নাম্বার দেখানোর কথা, টাইপ অফ লিখে দেখি। হ্যাঁ নাম্বারই দেখাইতেছে ভাই, হয়তো কোন একটা জায়গায় প্রবলেম হয়েছিল, হ্যাঁ ভ্যারিয়েবল ডিক্লারেশন অথবা অন্য কোনো জায়গায়, কারণ এটা নাম, কারণ জাভাস্ক্রিপ্ট যেটা করে, জাভাস্ক্রিপ্ট ওইভাবে আর হচ্ছে মানে টাইপটাকে ওরা ওইভাবে ইনিশিয়ালাইজ করে না, যেটা ফ্লোটিং কিনা বা ডাবল কিনা অথবা ইন্টিজার কিনা। আচ্ছা যেমন এটার জন্য আবার টাইপ স্ক্রিপ্ট আছে, টাইপ স্ক্রিপ্টে আপনি হচ্ছে এই টাইপগুলো নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন, মানে আর একটু হচ্ছে এলাবোরেটিভ টাইপ স্ক্রিপ্টটা। সো টাইপ স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি হ্যাঁ জাভাস্ক্রিপ্ট, কিন্তু মানে জাভাস্ক্রিপ্টের একটা সুপার সেট বলতে পারেন টাইপ স্ক্রিপ্টকে। সো যাই হোক, বাট এখানে নাম্বারই দেখানোর কথা, নাম্বার দেখাবে, হয়তো একটু কিছু অন্য কোনো জায়গায় ভুল হয়েছিল। আমি ভ্যারিয়েবলের স্পেলিং এ মিস্টেক করেছি। আচ্ছা সরি এই সরি। জন্যই, এই জন্যই। থ্যাংক ইউ। আর আরেকটা ওয়েলকাম। কোয়েশ্চেন ছিল, জি ভাই বলেন। সেটা হচ্ছে পিএইচপি বা পাইথন নিয়ে যেমন ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা যায়, জি। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে কি কোনো অ্যাপস বা অ্যাপস এর সিকিউরিটি নিয়ে বা এই টাইপের কোনো কাজ করা সম্ভব? জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি সিকিউরিটি যেটা হয়, সিকিউরিটি কিন্তু আসলে ব্যাকএন্ড থেকে আসে।
সিকিউরিটিটা এক্স্যাক্টলি। কিন্তু অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডের না, কারণ ফ্রন্ট এন্ডের কোডগুলো কিন্তু আপনি ব্রেক করতে পারবেন। আমি যদি এখন ফেসবুকে কিছু জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট চালাই, রান করি, স্ক্রিপ্টটা যে তোমার ব্রাউজারে রান হচ্ছে এটা কিন্তু রান করবে। ওই স্ক্রিপ্টটাই আপনার আসলে সার্ভারের কিছু জিনিস চেঞ্জ করছে কিনা এটা কন্ট্রোল করবে সার্ভার সাইড থেকে। ওটার আপনার যে সার্ভার সাইডের যে ল্যাঙ্গুয়েজটা, হয়তো আপনার কোডের ব্যাকএন্ডটা পিএইচপিতে লেখা, সো আপনার একটা সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বিল্ড করা আছে পিএইচপিতে, অথবা আপনার হচ্ছে জ্যাঙ্গোতে করা, সো আপনার পাইথনে একটা সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বিল্ড করা আছে। আর সাইবার সিকিউরিটির জন্য এখন পাইথনটা খুব বেশি ইউজ হয়। মানে পাইথন আরেকটা জোস ল্যাঙ্গুয়েজ। মানে কেউ যদি আমাকে বলে যে ভাই হ্যাঁ। আমি দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, এই দুইটা যে আমি সারা জীবন হচ্ছে মোটামুটি আর্ন করে যাইতে চাই, ইনকাম করতে চাই, আমি বলবো যে পাইথন শিখো, জাভাস্ক্রিপ্ট শিখো। এই দুটো ভালো মতো পারলে ইনশাল্লাহ নেক্সট 10-15 ইয়ার্স ক্যারিয়ারে চিন্তা নাই। এক্স্যাক্টলি। So, এবং দুইটা ল্যাঙ্গুয়েজই খুব জোস এবং খুব ইজি শেখা, মানে এত কঠিন না। ডিটেলসে গেলে কঠিন হবে একটু, যখন আরেকটু হ্যাঁ, ফার্দার হ্যাঁ। ডিপ ডাইভ দিবেন, বাট ল্যাঙ্গুয়েজ শেখাটা ইজি। এক্স্যাক্টলি। এবং আপনি জাভাস্ক্রিপ্টের পরে যদি পাইথন দেখেন তখন মনে হবে কি যে আরে এগুলো তো সবই সেম। জাভাস্ক্রিপ্টে ভাইয়া যেগুলো নিয়ে কথা হ্যাঁ, বলছিল, হ্যাঁ, হ্যাঁ। আমি তো সেদিন বললাম এটা। এক্স্যাক্টলি, যে পাইথনে ওই হ্যাঁ, সেম জিনিসই, মানে কনসেপ্ট হ্যাঁ, সেম, লেখার ধরন কাইন্ড অফ সেম। কারণ হচ্ছে ওই যে মাদার ল্যাঙ্গুয়েজটা যে সি, এবং সি থেকে আসলে সবগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সড। হ্যাঁ। আজকের ওই অপারেটর গুলো বা যা দেখলাম এগুলো তো জি, এই জন্য প্র্যাকটিসটা কম করতে হয়েছে, কারণ আগে থেকে দেখাচ্ছিল। বুঝতে পেরেছি ভাইয়া। সো এটাই, আই হোপ আপনার জাভাস্ক্রিপ্টও ভালো লাগবে অনেক। হ্যাঁ, অলরেডি লাগছে। গ্রেট। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম আর আমরা ভাইয়া। নতুনরা কিভাবে ডেভেলপ করবো এটা একটু বলে যান। নতুনরা যেটা হচ্ছে, আমি যেভাবে শিখাচ্ছি জাস্ট ওইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ফলো করতে থাকেন। কারণ হচ্ছে কি, আপনি যদি মনে করেন একটা হাতি দেখে আপনি যদি চিন্তা করেন আজকে এই হাতিটা খাবো, আপনি কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, কারণ আপনি হচ্ছে আপনার নিজের ডিসিশনই হচ্ছে কনফিউজ যে আদৌ আপনি হাতি খেতে পারবেন কিনা। হাতি দেখতে অনেক বড় এবং আপনার কাছে মনে হবে আমার পেট তো ওটা 10 ভাগের 1 ভাগও না, আমি কিভাবে হাতি আমার পেটের জায়গা করব। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি এই ছোটবেলা থেকে এই পর্যন্ত কতগুলা ভাত খাইছেন। আমি যদি ভাতের পাহাড় বানাইতে চাই, মনে করেন যে 8-10টা পাহাড় তো হয়েই যাবে, ভাতের পাহাড়, শুধু এতগুলো ভাত খাইছেন। এখন ওরকম যদি এক পাহাড় ভাত আপনাকে একদিনে খাইতে বলা হইতো, তখনও কিন্তু সেম অবস্থা হইতো, আপনি হার্ট অ্যাটাক করে ফেলতেন যে ভাই এক পাহাড় ভাত আমি কেমনে খাবো। বাট আলটিমেটলি কিন্তু খায়া ফেলেছেন। তো লার্নিং জিনিসটা এরকম যে আপনার লার্নিং কার্ভটা হচ্ছে মানে ঠিক রাখতে হবে, যে আমি অল্প অল্প শিখবো, বাট যতটুকু শিখবো সলিড শিখবো, এবং এক টাইমে যে দেখবেন যে আপনি আসলে অনেক কিছু পারেন তখন। যেমন ধরেন এই যে পাইথনের কতটুকু জানলে যা বেসিক্যালি লোকাল মার্কেটে কাজ করা যেতে পারে। এটার তো আসলে কোনো লিমিট নাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, কারণ আমরা হচ্ছে প্রোগ্রামিংয়ের যে জিনিসটা হয়, মেন জিনিসটা হলো প্রবলেম সলভিং। যে আমি একটা প্রবলেম আমি কিভাবে সলভ করছি। ল্যাঙ্গুয়েজটা একটা টুলস, আর কিছুই না। যেমন আপনার কাছে একটা আপেল আছে, আপনি এখন চিন্তা করেন আমি আপেলটা কেটে খাবো, প্রবলেমটা আসলে কি, যে আপেলটা কাটা। এখন আপনি আপেল হচ্ছে ওই বটি দিয়েও কাটতে পারেন, ছুরি দিয়েও কাটতে পারেন, আপনার ওই স্কেল থাকলেও স্কেল দিয়েও কাটার ট্রাই করতে পারেন, যে আমি স্কেল ঘষে ঘষে কাটলাম। তো ডিপেন্ড করে হচ্ছে কোন টুলস আমি ইউজ করব, এবং আসলে কোন টুলস ইউজ করে এফিশিয়েন্ট ওয়েতে কাজটা আমি করতে পারতেছি। এই জন্যই হচ্ছে এতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্যই ডেভেলপাররা হচ্ছে ওদের একটা মানে স্কিল স্ট্যাক থাকে, যে আমি পাইথন নিয়ে আইডিয়া আছে, পিএইচপি নিয়ে আইডিয়া আছে, জাভাস্ক্রিপ্ট নিয়ে আইডিয়া আছে, এবং আমার যখন যেটার প্রবলেম, ওই প্রবলেমটার জন্য আমি যেটা সবচেয়ে ভালো এফিশিয়েন্ট ওয়েতে কাজ করা যায়, তখন আমি সেটা নিয়ে ডেভেলপ করতেছি। বাট মেন জিনিসটা হলো আপনার লজিকটা, যে আমার একটা প্রবলেম নিয়ে আমি থিঙ্ক করতে পারতেছি কিনা। যেমন আজকে যেটা আমি আপনাদের এক্সাম্পল দেই ক্লাসে, আমি কিন্তু এমন না যে চিন্তা করে আসি, খাতায় নোট করি, আচ্ছা আজকে ক্লাস করাবো কি, কি এক্সাম্পল নিয়ে কথা বলবো, জাস্ট ইনস্ট্যান্টলি মাথা থেকে এসে পড়ে। তো এইটা হবে আপনাদেরও একটা টাইমে হবে, যে আমারও কিন্তু এরকম একদিনে কিন্তু এরকম আসতো না জিনিসগুলা, বা স্কিলগুলো আসলে একদিনে ডেভেলপ হয় না। আমি যখন মনে আছে, আমি যখন সিএসসির হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন এমনও কিছু ছিল মানে কিছু প্রবলেমে আটকে যাইতাম, যেটা আসলে খুব সিম্পল সলিউশন, কিন্তু আমি হয়তো খুব কমপ্লেক্স চিন্তা করতেছি, অথবা আমি তখনও মানে ওই জায়গাটায় পৌঁছাইতে পারি না। আসলে এটা আসলে স্কিল এবং প্র্যাকটিস এই দুইটার কম্বিনেশনে হয়। সো আশা করবো আপনারা যদি সবাই ক্লাসগুলো ফলো করেন, টাস্কগুলো ঠিক মতো করেন, তো ইনশাল্লাহ আপনারাও দেখবেন যে হচ্ছে ওই
ফাইনাল প্রজেক্টের পরে আপনাদেরও স্কিল আসলে অনেক দূর আগায় গেছে, অনেক কিছু করতে পারতেছেন। কারণ কোর্সটা আসলে শর্ট, তো শর্ট কোর্স হওয়ার কারণে হয়তো ওই খুব প্রজেক্ট করতে পারবো না, বাট যতটুকু করব সলিড করব, যাতে অ্যাটলিস্ট আমাদের একটা ভালো আউটপুট আসে এই 7টা ক্লাস করে। আচ্ছা, কারমুল হায়দার ভাই লিখেছিলেন, আমি 2 মাস আগে কিছু জানতাম না সিএসএস, এখন আমি বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট রেডি করতে পারবো বেসিক লেভেলের। ও জোস ভাই, খুব ভালো। তো এটাই গাইস, আপনাদের আর কোনো কোশ্চেন, কোনো কোয়েরিজ আছে? না থাকলে এই যে এই ভিডিওটা আজকে দিব, এই ভিডিওটা হচ্ছে পরে প্র্যাকটিস করবেন। আপনাদের কাছে 2 দিন সময় আছে, 4 তারিখ এবং 5 তারিখ। আমার এই 5 তারিখ এখন ক্লাস থাকে না, এটা খুব মানে রাতের বেলায় খুব চিল লাগে আমার যে 5 তারিখ রাতের বেলায় কোনো ক্লাস নেই আমার। সো যাই হোক, 6 তারিখে আবার ক্লাস আছে, তো আপনাদের সাথে দেখা হবে 6 তারিখে। আচ্ছা, কেউ কোনো কোশ্চেন করবেন? তার আজকে কি কোনো এইচডব্লিউ ছিল? না, কোনো এসডব্লিউ ছিল না। দিতে পারি হয়তো, পরে দিব হয়তো 2-3টা। ভাইয়া, জেএস এর মতো পাইথন নিয়েও কি এসএসবি থেকে কোনো অপরচুনিটি? এটা আমি এখনো শিওর জানি না আপু, হয়তো ফার্দার সামনে নিয়ার ফিউচার কোনো কোর্স আসতেও পারে। বাট একটা জিনিস শিখেন, একটা জিনিস হলো আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখেন, আপনার আরেকটা ল্যাঙ্গুয়েজে আসলে সুইচ করতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু যদি একসাথে সবগুলা শিখতে চান, তাহলে মনে করেন যে জগা খিচুড়ি হয়ে যাবে, কারণ ল্যাঙ্গুয়েজগুলোর আসলে সিনট্যাক্সগুলো ডিফারেন্ট। সো তখন আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন যে আসলে পাইথনের সিনট্যাক্স কোনটা, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কোনটা। জাভাস্ক্রিপ্ট শিখলে কি আমাদের মানে পাইথনে হেল্প হবে? পাইথনে হেল্প হবে, পিএইচপিতে হেল্প হবে, ইভেন সি শার্পেও হেল্প হবে। মানে ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে কি, আমি বলি যে মাদার ল্যাঙ্গুয়েজটা ছিল অ্যাকচুয়ালি সি, এবং এর থেকেই বাকি এরপরে যে ল্যাঙ্গুয়েজগুলো আসছে সি প্লাস প্লাস, এরপর সি প্লাস প্লাসের পরই হচ্ছে সি শার্প। তো এই সি শার্পটা হচ্ছে এই দুটা থেকে খুব বেশি ইনফ্লুয়েন্সড, এবং এরপর হচ্ছে জাভা, তারপর আসছিল পার্ল, তারপর হচ্ছে আচ্ছা কি আসলো, পার্লের পর কি আসলো, পার্লের থেকে আবার পিএইচপিটা খুব বেশি ইনফ্লুয়েন্স। পিএইচপি দেখবেন পার্ল এবং সি এর সাথে খুব বেশি মিল, সি থেকেও খুব বেশি ইনফ্লুয়েন্সড এবং পার্লের থেকেও। এবং তারপর হচ্ছে পাইথন আসছিল, পাইথনও হচ্ছে সি এর সাথে খুব মানে ইনফ্লুয়েন্স ল্যাঙ্গুয়েজ, এবং জাভাস্ক্রিপ্ট একটু পরে আসে, তো 1995 এর শেষের দিকে। তো জাভাস্ক্রিপ্টের সাথে আমরা হচ্ছে পাইথনেরও কিছু মিল পাই, সি এরও মিল পাই, ইভেন জাভারও কিছু মিল পাই। তো কনসেপ্টগুলো হচ্ছে মিলে, কারণ হচ্ছে মানে আপনি তো একটা ল্যাঙ্গুয়েজ বানালে একদম নতুন করে বানাবেন না, যাতে একটা ডেভেলপারের শিখতে অনেক বড় একটা লার্নিং কার্ভ হচ্ছে পার করতে হয়, তাহলে কেউ আপনার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কাজ করতে ইন্টারেস্ট হবে না। এজন্য আপনি যদি জাভাস্ক্রিপ্ট ভালো মতো শিখেন, আপনার পরে পাইথন শিখতেও সময় লাগবে না বেশি, পিএইচপি শিখতেও সময় লাগবে না, সি শিখতেও সময় লাগবে না। এটাই, আর কিছু না। সো একটা ভালো মতো শিখবেন, ওটা দিয়ে কয়েকটা প্রজেক্ট করবেন, ভালো কিছু প্রজেক্ট, নট জাস্ট ওই যে ছোটখাটো কিছু একটা বানাইলাম, ভালো কিছু প্রজেক্ট আচ্ছা ভাই, করবেন। এরকম কি হতে পারে ধরেন আমি 2 বছর শিখছি, পরে ওটার আর মার্কেট নাই, তখন কি হবে? না, এটা হবে না। এখন আপনি যদি মনে করেন, এখন এখন যদি 2021 যদি পার্ল শেখা শুরু করেন, তাহলে মার্কেট থাকবে না, স্বাভাবিক। আপনি আপনার টাইম কেন এটাতে দিবেন যেটাতে মার্কেট নাই, তাই না? সো মার্কেট চেক করার জন্য কি করতে হয়, গুগল ট্রেন্ডসে যাবেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই। আচ্ছা, আমি আমার মেগাবাইটটা পড়তেছে, আমি একটু ওয়াইফাইতে সুইচ করি, 1 মিনিট। ইয়া, আমার ওয়াইফাই নেট এখন আছে, গ্রেট। সো এখানে আমরা সার্চ দিই জাভাস্ক্রিপ্ট লিখে, দেখি ট্রেন্ড আসলে কি অবস্থা গুগল ট্রেন্ডসের। সো জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ দিলে কিছু একটা আসবে, লোডিং। এবং শুধু হচ্ছে ইউএস এর মধ্যে যে লাস্ট 12 মাসে জাভাস্ক্রিপ্ট আসলে ট্রেন্ডি কিনা, কার্ভটা দেখলে আপনারা বুঝতে পারবেন। লোডিং হইতেছে। সো আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, এখানে সময় দিবেন, এখানে আপনার টাইম ইনভেস্ট করবেন, আপনার
মেমোরি ইনভেস্ট করবেন, তো এই জিনিসটা আসলে ডিমান্ড কীরকম? দেখেন জাভাস্ক্রিপ্টের ডিমান্ডটা কিন্তু ভালো আছে, 100 কিন্তু ওদের টপ স্কেলে, এবং এখানে 100 থেকে ডিমান্ড এখনও ভালো আছে, খুব ভালো আছে। এখন জাভাস্ক্রিপ্ট কেন 58-এ? কারণ জাভাস্ক্রিপ্ট নিয়ে রতে কাজ একটু কম হয়। আমি যদি এখন এই জায়গাতে হচ্ছে রিয়্যাক্ট লিখে সার্চ দিই, আচ্ছা আমি রিয়্যাক্টের পর একটা দিয়ে দিছি, রিয়্যাক্ট লিখে সার্চ দিই, তাহলে দেখি কি অবস্থা হয়, যে রিয়্যাক্টের কি অবস্থা, রিয়্যাক্টের কার্ভটা কীরকম। তো 100-র মধ্যে কিন্তু 58 মানে হচ্ছে 100 জন মানুষের মধ্যে 58 জন মানুষ হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে ইন্টারেস্টেড। সো এই মানে এই জিনিসটার আসলে জিনিসটা মানে আমরা যেটা দেখলাম যে এটার আসলে বুঝায় যেটাই, যে 100-র মধ্যে 58 মানে 100 জন মানুষের মধ্যে 58 জন মানুষ হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে ইন্টারেস্টেড, তার মানে এটার খুব ভালো একটা ডিমান্ড আছে। এবং এখানে রিয়্যাক্ট দেখতে পারতেছি আমরা, রিয়্যাক্টে হচ্ছে 66, এটাও মানে খুব ভালো, লাইক 30-র নিচে না যাওয়া পর্যন্ত মানে এই জিনিসটার খুব ভালো ডিমান্ড আছে। মানে প্রতি 100 জন মানুষের মধ্যে 66 জন মানুষ হচ্ছে রিয়্যাক্ট নিয়ে কথাবার্তা বলতেছে, সার্চ দিতেছে বা দেখতেছে ভিডিও। সো এটাই রিয়্যাক্ট পুরোপুরি জাভাস্ক্রিপ্ট বেস, এবং আরও আছে এখানে, ভিউ আছে, নোড আছে, ইলেকট্রন আছে, মানে শেষ নাই। এবং আরেকটা জিনিস ফলো করবেন, ইউটিউবে যাবেন। এখানে আমি একটু কথা বলতে পারি? জি আপু, পুরা জাভাস্ক্রিপ্ট নিয়ে। বুঝিনি আপু, আরেকবার বলবেন? জি, আমি বলতে চাচ্ছিলাম এটা, যে এখন যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, তারা সরাসরি জার্মানিতে জব নিয়ে ঢুকতে পারবে, সে জব গ্রেট। ভিসা দিচ্ছে। কারণ আমাদের এখানে প্রায় যে যে ভ্যাকেন্সি আছে, জি চিন্তা আপু। করতে পারবেন না যে আইটি সেক্টরে জার্মানি কতটা পিছিয়ে আছে। হ্যাঁ, 100%, মানে প্রায় 27% মাত্র জব এরা ফুলফিল করতে পারছে, বাকিটা এখনো ভ্যাকেন্সি। প্রায় 20,000 লোক নিবে ওয়াও, জার্মানি গ্রেট। সো আপু আমি যদি এই অ্যাপ্লাই করি জার্মানি আসতে 2021 পারবো? 2022 সালের মধ্যে। প্লিজ আপনি অ্যাপ্লাই করেন, আপনার হবে, আমি জানি, কারণ আমি জব করি যেখানে, সেখানে ইন্ডিয়ানরা এসে ভরে যাচ্ছে। স্বাভাবিক। আমার খুব কষ্ট লাগে যে আমাদের দেশের ছেলে মেয়েরা আসছে না। এবং মজার ব্যাপার কি জানেন, আপনি যদি মাস্টার্স করতেও আসেন বা পড়তেও আসেন জি। জার্মানিতে, আমাদের কিন্তু এখানে টিউশন ফি নাই, আপনি ওয়াও, ফ্রি পড়তে পারবেন এখানে। গ্রেট। আপনার যদি পকেটে 12 লাখ টাকা থাকে, আপনার হ্যাঁ, যদি এখন পকেটে 12 লাখ টাকা থাকে, তাহলে আপনি জার্মানিতে চলে আসতে পারবেন পড়তে। ওয়াও, গ্রেট। তাহলে চিন্তা করা যায় যে মাস্টার্সটা জার্মানিতে করা যায় কিনা। হ্যাঁ প্লিজ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমি বলেছি কিভাবে জার্মানিতে মাস্টার্স প্রোগ্রাম গুলো অফার করা হয় এবং কিভাবে আপনি আসতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, ওকে আপু, ঠিক লিঙ্ক দিয়ে আছে। দিব পরে। ঠিক ও আছে আমাদের আপু। একটু ফেসবুকে অ্যাড করে নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই, আমি সবাইকে আমার বাসায় দাওয়াত থাকলো। আমি অস্ট্রেলিয়াতে ছিলাম 6 বছর। কোথায়? অস্ট্রেলিয়াতে। আচ্ছা আচ্ছা, তো চলে আসলেন কেন? ভালো লাগে? ওই যে আইএলস 8টা আসলো না, তখন ভিসা শেষ হয়ে গেছে, তাই আর কি। ও, এখানে আইএলস 6.5 পেলে আপনি চান্স পাবেন ওয়াও, যে কোনো ইউনিভার্সিটিতে। আমার তো গ্রেট। ব্যান্ড স্কোর 7 এর উপরে সবটাই, খালি একটাতে রাইটিং এ 7.5 ছিল বলে পারলাম না, সবই ছিল 9/9। আহা, আরে, কষ্ট। আপনার কপালে বোধহয় জার্মানি লেখা আছে সেজন্য। তো বুঝছেন লিমন ভাই, আপনার ফুল স্ট্যাক কোর্সটা শেষ করেন, জাভাস্ক্রিপ্ট ভালো মতো শিখেন, এরপর জার্মানি চলে যাবেন। খুব সহজ এখন জার্মানিতে। ভর্তিতে কম্পিউটার সায়েন্স তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল না। না না, লাগবে না, এগুলা কিছু লাগবে না। আপনি শুধু ইন্টারেস্ট দেখাবেন যে আমি এই সাবজেক্টে, ম্যাথমেটিক্স বা যে কোনো সাবজেক্টে পড়েছি, আমি এখন মাস্টার্সটা এই সাবজেক্টে পড়তে চাই। আচ্ছা, আপনি যদি কনভিন্স করতে পারেন আপনার লেটার অফ মোটিভেশনে যে কেন আপনি এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন, পড়ে কি করবেন, আপনার গোল কি, সেটা যদি আপনি সুন্দর করে করেন, তাহলে আপনার ভিসা হয়ে যাবে। যেমন অস্ট্রেলিয়াতে দিবে না, অস্ট্রেলিয়াতে অ্যাকাউন্টিং পড়ছো আবার কম্পিউটার সায়েন্সে পড়তে আসতেছো, এটার মানেটা কি? অ্যাকাউন্টিং, আপনার তো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এটা তো আপনার ইয়ের সাথে মিল আছে। আমি আমার ইউটিউব চ্যানেলটা দেবো, ওখানে আমি দেখিয়েছি কিভাবে মাস্টার্স আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে Okay, প্রোভাইড great. করে। আপনি তাহলে হচ্ছে দিয়ে দিয়ে না আমাদেরকে, আমরা হচ্ছে সবাই জার্মানি চলে যাব। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি, একটু পরে দিচ্ছি, কারণ আমার এখন বুঝতে হবে। ওকে, গ্রেট। গুড।
আর আরেকটা আমার একটু সমস্যা হচ্ছে এই যে আমি বোধহয় ইনস্টল করতে খুব উল্টাপাল্টা করেছি, ডাউনলোড আর ইনস্টলেশনের প্রবলেম আচ্ছা আছে। সমস্যা নেই আপু। ভাইয়া আমি তাহসিন ভাই আপনাকে আর বিরক্ত করবো না, আপনার খাওয়া দাওয়ার এক্সাম্পল থেকে বুঝতে পারছি আপনার ভীষণ ক্ষুধা পেয়েছে। আমাকে আর কেউ কি একটু হেল্প করতে পারে এই ব্যাপারে? আপনি আপু হচ্ছে আমাদের গ্রুপেও আপনার লিংক দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, আর আমি আমি আমেরিকা থেকে আমি বলতে পারি এখানে অনেক ডিমান্ড ও ওয়াও গ্রেট। সো আমরা হচ্ছে এখন এই কোর্সের পরে মার্কেটিং করতে পারি, আমাদের হচ্ছে জার্মানি রেডি, আমেরিকা রেডি। তো শিখে ফেলুন আমার জাভাস্ক্রিপ্ট। জব মার্কেট ইজ ভেরি গুড। ওকে I গ্রেট was আপু। experienced on that customer care. So recently I'm doing IT course actually. That course is not good enough. আমার জন্য মানে খুব বেশি ভালো না, সেজন্য আমি আপনার এটাতে আবার জয়েন করছি। এখন আমি অনেক ভালো বুঝতে পারছি ওদের থেকেও। গ্রেট, মাই প্লেজার আপু। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আই অ্যাপ্রিশিয়েট। আবার ইউটিউবে শেয়ার করেন। জব চেঞ্জ করার জন্য আমি আমার চেঞ্জ করবো। আমি পুরোপুরি আর্টস এ গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা স্টুডেন্ট ছিলাম সারা জীবন। আমি এখন চেঞ্জ করব, আমি এই সেক্টরে চলে আসবো। নো প্রবলেম। সেজন্য আমি জাস্ট আপনাকে একটা অনেক জিনিস ডিমান্ড, বলবো। অনেক ডিমান্ড এখানে। এখানে তো মিনিমাম মানে একদম মানে সর্বনিম্ন কাজে ঢুকলেই 99K, দ্যাট মিনস ইয়ারলি $90,000। 99K, yeah, great. হ্যাঁ, এটা হচ্ছে just successful। তারপর যত এক্সপিরিয়েন্স সব টাকা। হ্যাঁ এটা ঠিক, তারপর এক্সপেরিয়েন্সের উপর হ্যাঁ, হচ্ছে। আর পিছনে ফিরে তাকাতে হবে না। রেসিডেন্স সিস্টেমটা কি আপু ওই দেশে? হ্যাঁ, আমি এখানকার সিটিজেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো আমরা একদিন একটা সেশন করব, তাহলে আমরা হচ্ছে এই সেশনে হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের পরে জব মার্কেটগুলো নিয়ে, এবং শুধু লোকাল না ইন্টারন্যাশনাল জব মার্কেটগুলো নিয়ে কথা বলবো, শিওর। যেখানে আপনার Sure. ডিটেলসে হচ্ছে আপু হচ্ছে জার্মানি এবং শারমিনা আপু হচ্ছে ইউএসএ, আপনারা হচ্ছে ওই জায়গাগুলোর জব মার্কেট নিয়ে একটু আমাদের এনলাইট করবেন। সো আমরা একদিন ওইগুলো আড্ডা দিব নে একটা জাস্ট ক্লাসের বাইরে একটা শিডিউলে। ফাইন। ওকে, আর ইউটিউবের চ্যানেলটা দিয়ে দিন আপনি লিংকটা। হ্যাঁ নিশ্চয়ই এখন দিচ্ছি। নেক্সট ক্লাস স্যাটারডেতে হয়তো আমি জয়েন করতে পারবো না, আমার অন্য ক্লাস আছে, আচ্ছা তো আমি নেক্সট আবার করবো আর কি। আর সমস্যা video নেই দেখে আপু, নেবো, আপনি হ্যাঁ? জাস্ট ভিডিও দেখে নেবেন, প্রবলেম ফেস করলে আমাকে জাস্ট ইনবক্সে নক দিবেন অথবা গ্রুপে লিখবেন, যে কোনো একটা। থ্যাংক ইউ ভাই। ওকে ওয়েলকাম। সো এটাই গাইস, তাহলে হচ্ছে ক্লাস কি শেষ করবো নাকি আরো কারো কোনো কোশ্চেন আছে? Sure, sure. আজকে শেষ। আপনার ক্ষুধা লেগেছে আমি জানি। আপনি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে so আল্লাহ হাফেজ সবাই, সবাই হচ্ছে অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।